এখনও ভগবানের দয়ায় মানে আমাকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায়, কিন্তু ইগনোর করা যায় না। হঠাৎ জনপ্রিয় হয়ে গেছিলাম, আমাকে যেখানেই আমি যেতাম আমাকে অমলেট খাওয়াতো। একজন সাংবাদিক, তিনি নিরপেক্ষ থাকবেন। ময়ূকের এই ভরংটা নেই যে ময়ূক 4 মে দুপুর 12টার পরে লাল টাই থেকে গেরুয়া টাইতে শিফট হয়ে যাবে। শুধু এখানে আমি এটা বলেছি, এটা ওপেনলি বলেছি, ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু মিনমিনেদের এই কল আউটটা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটার জন্য কি সমস্যায় আপনাকে ব্যক্তিগতভাবে পড়তে হচ্ছে? আমার মোটামুটি কেসের সংখ্যা 75টা। আচ্ছা। সোশ্যাল মিডিয়ায় মোটামুটি আমার প্রতিদিন মৃত্যু কামনা করা হয় এবং শকুনের সাপে গরু মরে না। কিন্তু আপনার কোনো সেকুলার বন্ধু আছে? আমি নিজে সেকুলার। ফেক নিউজ। পাকিস্তানে ভারত যে যে ইনস্টলেশনস প্রিসাইজ স্ট্রাইক করে উড়িয়েছে সেটা হয়তো পাকিস্তানের নয়, যেটাকে গদি মিডিয়া বলা হচ্ছে, এবং তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা ক্রেডিবিলিটির কোয়েশ্চেন আসছে। ওই ধান্দাবাজি, ওই ন্যাকামোটা নেই। আমি তো লাল, ও এখন আমাকে গেরুয়া হতে হবে, আচ্ছা আমি গেরুয়া। হ্যাঁ, আমি ওপেনলি বলছি, গর্ভ সে কাও আমি গেরুয়াতে, আমার মানে গেরুয়া ধ্বজ নিয়ে আমার শো করতে কোনো অসুবিধা নেই। এবার কোথায় প্রার্থী হবে? নওশাদ সিদ্দিকী যদি আমাকে বলে, কি বল? আসাদুদ্দিন ওয়েসি যদি বলে, বা আওয়ামী লীগ থেকে দাঁড়াবো বাংলাদেশে। বাংলাদেশে তো আপনার মূর্তি তৈরি হচ্ছিল নাকি? নমস্কার, আজকাল রটিনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের যিনি অতিথি, তাকে নিয়ে শেষ কয়েকদিন ধরে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বলা ভালো, বিপুল চর্চা চলছে। কি তার ভবিষ্যতের গতিপথ, তিনি তার ভবিষ্যৎ কি ঠিক করেছেন, সেটা নিয়ে নানা রকম স্পেকুলেশন চলছে। আমরা এখনও জানি না। আমার বিশ্বাস তিনিও এখনও খুব একটা খোলসা করে বলবেন না। যাই হোক, এত ভূমিকা করব না, আমি সরাসরি চলে যাচ্ছি অতিথির কাছে। আজকের অতিথি ময়ূখ রঞ্জন ঘোষ। নমস্কার। ময়ূখদাকে স্বাগত জানাই। আমরা এই পডকাস্টটায় একটু গোড়া থেকে শুরু করার চেষ্টা করি, মানে একটু আঁতুরটা জানার চেষ্টা করি যে মানুষটা হয়ে উঠেছেন সেই মানুষটার শুরু কোথায়। আপনার শুরুর মানে কলেজ জীবন এবং পেশার শুরুর দিককার যে সময়টা এবং এই পেশায় আসা, এটা কিভাবে সম্ভব হলো, কিভাবে এলো, এর গতিপথটা কী ছিল? আমি গড়িয়াহাটের লা ম্যাটার্নেলে পড়তাম স্কুলে, 11-12 ক্যাথিড্রাল মিশন। মাঝারি ছাত্র ছিলাম, মধ্যমেধার চাষ তখন হচ্ছিল, এবং আমিও খুব ব্রাইট যে স্টুডেন্ট ছিলাম তা নয়। বা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ক্লাস বাঙ্ক মারা, সেগুলো বরাবরই ছিল। এবার এই সমস্ত করতে করতে, এটা আমি আগেও বলেছি, অনেককে এই গল্পটা বলেছি। আমি আমার ফ্যামিলির ব্ল্যাক শিপ। আচ্ছা। আমার গোটা ফ্যামিলিতে সবাই ডাক্তার। আমার স্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তিনি শুল্ক বিভাগে আছেন, উনি ইন্টেলিজেন্স অফিসার। উনি এবং আমি ছাড়া মোটামুটি আমার ফ্যামিলিতে সবাই ডাক্তার। বাবা ডাক্তার, মা ডাক্তার, পিসেমশাই ডাক্তার, বোন ডাক্তার। তো চাপ তৈরি হয়েছিল যেখানে জয়েন দিতে হবে, জয়েন দিয়ে ডাক্তারি পড়তে হবে। এবার ডাক্তারি পড়ার জন্য প্রাথমিক একটা মেধার দরকার হয়, এবং আমাদের সময় অত মেডিকেল কলেজ বেসরকারি ছিল না, তুমিও বুঝতে পারবে। তারপরেও আমার বাবা চেষ্টা করেছিল, কারণ অবভিয়াসলি আমার যে র্যাঙ্ক ছিল তাতে আমার ডেন্টালে হওয়ার কথা। তাও ডেন্টালে একদম পেছনের দিকে একটি বেসরকারি ডেন্টাল কলেজে আমাকে বাবা ভর্তিও করেছিল, আমি নাম বলছি না। সেখানকার প্রিন্সিপালও কিছুদিন আগে আমাকে ইনভাইট করেছিল, এবং ওটা মানে আমার জন্য ওই অ্যারাবিকে একটা কথা আছে না, সিফার, যেখান থেকে শুরু করে যেখানে গিয়ে শেষ, বৃত্ত সম্পূর্ণ হলো। আমি চিফ গেস্ট হিসেবে যে প্রাইভেট মেডিকেল কলেজে ডেন্টালে আমি 1 মাস বা 3 সপ্তাহ ক্লাস করেছি, বা করার মতন একটা জায়গা তৈরি হয়েছিল, এবং একটা ধারণা তৈরি হয়েছিল যে সারা জীবন আমাকে ডেন্টাল সার্জন আমি কী করব। মানে আমি তো ভালো ডেন্টাল সার্জনও হতে পারবো না, আমি ভালো দাঁতও কিন্তু সিরিয়াসলি তুলতে পারতাম না হয়তো। এখন বুঝতে পারি, আমার এখনও যখন কথা বলছি ব্যাপক দাঁতে ব্যথা, তো তার মধ্যেও আমি দেখি যে অ্যাটলিস্ট কিছুটা জানলে হতো হয়তো। তো যাই হোক, এটা আমি সম্পন্ন করতে পারলাম না। আমি বেরিয়ে এলাম, এবং বেরিয়ে এসে আমি সিটি নাইটে অ্যাডমিশন নিলাম, কারণ সেই সময় সিটি নাইটে ইংলিশে অনার্সটা পেয়ে যাওয়াটা সহজ ছিল মার্কিংয়ের বেসিসে। ওটাও একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কালচারাল শখ। ছেলে সারাদিন কি ঘুমাবে আর রাত্রে কলেজ করতে যাবে। সেখান থেকে আমাকে
পাঠানো হলো দীনবন্ধু এন্ড্রুস কলেজে, গড়িয়া দীনবন্ধু এন্ড্রুস কলেজ। আমি গড়িয়ারই, মানে আমরা ওপার বাংলা থেকে আমার দাদুরা চলে আসার পরে প্রথমে চেতলা এবং তারপর নাকতলা। মানে আমি আমার ছোটবেলায় ওই কাঠের ব্রিজ দেখেছি গড়িয়ায়, আমি শিয়াল দেখেছি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এবং আজকের যে পাটুলি, আমি তখন রিগ্রেট করি, তখন যদি আমার অনেক টাকা থাকতো, আমি পাটুলিকে খুব বিরক্ত লাগতো। আমার বাবা আমাকে সাইকেল করে পাটুলিতে, একটাই তখন ডাক্তারের বাড়ি ছিল, বাবার বন্ধু, সেখানে যেতাম। আমার বিরক্তি লাগতো, কারণ সন্ধ্যেবেলার পর ওখানে কোনো লাইট জ্বলতো না। আমি সেই পাটুলি আজকে কি হয়েছে, পাটুলি থেকে শুরু করে ওই পুরো স্ট্রেচটা। তো যাই হোক, এই এন্ড্রুস কলেজ ইত্যাদি ছাত্র জীবন মানে সেই সময়, এবং এখনও বলা হয় 25 বছর বয়স অবধি কেউ যদি স্টুডেন্ট পলিটিক্স না করে, 25 বছর অবধি বামপন্থী, এবং তারপর যদি মানে সে বামপন্থী থেকে যায়, তাহলে তাকে ডাউট করতে হয়। আমার ক্ষেত্রেও তাই। আমি 25 বছর অবধি, 25 বছরের কম অ্যাকচুয়ালি, 22-23 বছর অবধি চুটিয়ে ক্লাস, ক্যান্টিন, ইউনিয়ন রুম, এই সমস্ত কিছু করেছি। কিন্তু তার পাশাপাশি আমার সেই সময়, তোমারও নিশ্চয়ই মনে থাকবে, তখন ব্যান্ড কালচারটা খুব উদীয়মান। ব্যান্ডে মাতারামের মতন সব হচ্ছে। এবার ব্যান্ডে মাতারামে যে অর্গানাইজ করতো যে দাদাটা, সেই দাদাটার সাথে আমার খুব পরিচয় ছিল, এবং বিভিন্ন সূত্রে আমাদের নাকতলা একটা মেটাল পল্লী বলে একটা পুরো জায়গা তৈরি হয়ে গেছিল গৌতম চট্টোপাধ্যায় এবং অবশ্যই তাদের ইনফ্লুয়েন্সে। তো অনেক ছোট ছোট কাজ না কলেজ লাইফের পাশাপাশি চলে আসতো, এবং সেগুলো ইভেন্টের কাজ ছিল, ইনক্লুডিং টিকিট বিক্রি করা। আচ্ছা, মানে টিকিট বিক্রি করলে একটা পার্টিকুলার, তখন তো এই কাট ব্যাপারটা কেউ বুঝতো না, 100টা টিকিট বিক্রি করলে 10টা আমার, এবং সেটা একটা অমোঘ আকর্ষণ। রূপম ইসলামের 10টা টিকিট হাতে পাওয়া মানে বিরাট একটা ব্যাপার। তো ওখান থেকে আমার ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে কলমে পাঠ শুরু। তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি, এগুলো কিন্তু প্যারালালি চলছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি মাস কমিউনিকেশনে মাস্টার্স, MA সেখানে ভর্তি হই, এবং ফার্স্ট ইয়ার থেকেই আমি রিয়েলাইজ করি, এবং এটা বললে বিতর্ক আবার হয়তো শুরু হবে, যে মিডিয়া যা পড়ানো হয় আমাদের, আমি জানি না বেসরকারিভাবে মিডিয়া, এটা ঠিক, এটা আমিও বিভিন্ন জায়গায় দেখেছি, মানে এত বছর ধরে এই পেশায় থেকেও দেখেছি, যেটা পড়ানো, আমি মিডিয়া পড়িনি, আমি সাহিত্যের ছাত্র, কিন্তু আমি এটা দেখেছি যে মিডিয়া যা পড়ানো হয় আর যা কাজ হয় তার মধ্যে একটা বিপুল পার্থক্য আছে। তুমি বলো না, মানে আমি জানি না এখন সিলেবাসে আছে কি না, কিন্তু আমি যে সময়, আমি কাউকে অশ্রদ্ধা না করেই বলছি, আমি যে সময় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাচীনতম গণজ্ঞাপন বিভাগে আমি যখন ছাত্র ছিলাম, তখন আমাদের যে জিনিসটা পড়ানো হচ্ছে, এখনও বাচ্চাদের কিন্তু সেটাই পড়ানো হচ্ছে, এবং সেটার মধ্যে নিউজ পেপার ডিজাইন পড়ানো হচ্ছে। আমি জানি না ডিজিটাল মাধ্যম নিয়ে, এই যে আমরা পডকাস্ট করছি, এই পডকাস্ট করার জন্যও তো অনেক কিছুর প্রয়োজন হয়। ঠিক, আমি এটা রিয়েলাইজ করেছি যে মানে কোথাও গিয়ে না একটা, মানে এখানেও ওই অ্যারিস্টোক্রেসি, একটা গজদন্ত মিনারে বসে থেকে বাকি সমস্ত কিছুকে, মানে যে গজদন্ত মিনারে বসে আছে সে হয়তো ফিল লাইট ব্যাপারটাই জানে না, সে হয়তো এটাই উপলব্ধি করছে না কেন এই জিনিসটা সামনে রাখা, কিন্তু তার কাছে তার ঝাড়বাতিটা সব কিছু। মিডিয়া কিন্তু অন্যভাবে বয়ে যাচ্ছে। তো ওটা আমি অনেক আগে, আমি যখন কথা বলছি তখন কোভিড আসেনি, আমি যখন কথা বলছি তখন আমরা ওই জিওর সিম নিয়েই চলছি, এবং ভালো টাকা লাগে, মানে এই সিম বিপ্লবটা হয়নি বা ইন্টারনেট বিপ্লবটা হয়নি। সেই সময় রিয়েলাইজ করলাম, না গুরু, এটা করে ম্যাক্সিমাম আমি ওখানে আমার বন্ধু বান্ধবের যে মানে ধারণা বা ভিশন তৈরি করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে MA পাস করে তারপরে তোমাকে MPhil বা ডক্টরেট করতে হবে। মানে তুমি পড়ছো মিডিয়া, কিন্তু তুমি অ্যাকচুয়ালি মিডিয়া প্রফেশনাল হওয়ার জন্য বোধহয় পড়ছো না, তুমি শিক্ষক হওয়ার জন্য পড়ছো। এবং কতজন শিক্ষক হবে? এত শিক্ষক যদি হয় তাহলে প্রফেশনাল কারা হবে? তো আমি দেখলাম আমাকে প্রফেশনাল হওয়ার ট্রেনিংটা পেতে হবে, এবং সেটা সেই সময় আমি আগেও বলেছি, সেই সময় আমার দাদার মতন, আবার সে আমার বাবার বন্ধুও বটে, আমার কলেজের সিনিয়র, মানে সুপার সিনিয়র, পাড়ায় দেখা হয়, ইউনিয়ন রুমে দেখা হয়, রাজনীতির সূত্রে আলাপ, শ্রমিক লাহিড়ী কিন্তু আমার জীবনে, ময়ূখ রঞ্জন ঘোষের, আমি জানি না এটাতে, আমি যাদেরকে মাকু শেকু লবি বলি, তাদের আমি জানি না তারা কিভাবে নেবে এটা। ময়ূখ রঞ্জন ঘোষের অ্যাকচুয়ালি সাংবাদিকতার প্রথম
যে পে চেকটা খুবই অল্প, কিন্তু প্রথম যে পে চেকটা যে এডিটার দেয় তার নাম শ্রমিক লাহিড়ী, বর্তমানে গণশক্তির সম্পাদক তিনি, কেন্দ্রীয় কমিটির মেম্বার। শ্রমিকদা আমাকে ফুটবল বল ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিনে জাস্ট ফেলে দেয়। যেরকমভাবে আমি যে কোম্পানি ছেড়ে এসেছি সেখানেও অর্ণব গোস্বামী যিনি প্রতিষ্ঠাতা, তিনিও আমাকে জাস্ট ফেলে দেন সমুদ্রে। সেই সময় শ্রমিক লাহিড়ী পুকুরে ফেলে দিয়েছে, আমি সাঁতার জানতাম না, এবং সেই সময় সবটা করতে হয়েছিল। তুমি তো এই জিনিসটা রিয়েলাইজ করবে, মানে এখনও মানে এই ধরনের সেট আপ যেখানে ডিজিটালটা ফিউচার না প্রেজেন্ট, এটা বলতে গিয়ে অনেকে ঘাবড়ায়। প্রেজেন্ট, কিন্তু আমরা প্রেজেন্ট বলতে গিয়েও ভাবি যে ও বাবা মেইন স্ট্রিম মিডিয়া রেগে যাবে, ফিউচারই বলে। আরে ফিউচার না, প্রেজেন্ট এটা। ঠিক সেই সময়েও ফুটবল বল ম্যাগাজিন বলে প্রথম ম্যাগাজিন তৈরি হলো, পরে goal.com এলো, বিরাট কম্পিটিশন করে ধ্বংস করে দিল ফুটবল বলকে। goal.com বাংলায় ছিল না। তো ফুটবলের সম্পূর্ণভাবে ফুটবলের একটি ম্যাগাজিনের দায়িত্ব সেটা সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ সেই সময় নেয়, পরবর্তীকালে যারা মারাদোনাকে নিয়ে আসছে। এবং ঘটনাচক্রে আমি মারাদোনাকে বা মেসিকে সেই সময় নিয়ে আসা, তারপর পৃথিবীর ওই প্রাচীনতম ক্লাব শেফিল্ড এফসি তাদেরকে নিয়ে আসা, ভেনেজুয়েলা টিমকে নিয়ে আসা, এগুলোর সাথে আমি যুক্ত হই কিছুভাবে। এবং তার পাশাপাশি আরেকটা অদ্ভুত জিনিস যেটা মানে আমাকে দুটো ট্রেনিং আসলে খুব ভালোভাবে মার্কেটিং স্কিলস শিখিয়েছে। একটা এই ফুটবল ম্যাগাজিনে কাজ করা, যে ভাই তুমি প্রোডাক্টটা বা কন্টেন্টটা তৈরি করছো, দেখবে কে আর বেচবে কে আর কিনবে কে, এটা খুব জরুরি। এটা আমার ধারণা সত্যজিৎ রায়ও জানতেন। মানে সত্যজিৎ রায় জাস্ট একটা মনে হলো সিনেমা করে দিলেন, পরে প্রডিউসারের ফ্লপ হয়ে গেল, পরের সিনেমা তিনি হলেন না। আমার ধারণা ওই মডেলটা উনিও ফলো করতেন না। এবং আমরা যারা ক্রিয়েটার তারাও মানে ফরমায়েশি কাজ না করে আমাকে যে টাকাটা দিচ্ছে, যে মা লক্ষ্মী দিচ্ছে, সেটাকে সম্মান জানানো, সেটা আমি প্রথম স্কিলটা ওখান থেকে পাই। এবং গ্র্যাজুয়ালি যাচ্ছে 2 বছর আমি ছিলাম ওখানে। তারপর হঠাৎ করে মেট্রো রেলে ট্রেনে করে যাওয়ার সময় আমার আবার এন্ড্রুস কলেজের সিনিয়র একজন একটি সংবাদ চ্যানেলে রয়েছেন, আমি নাম বলছি না চ্যানেলটির, সুমন ঘড়াই আর অত্রি মিত্র, তিনিও একটি সংবাদপত্রে রয়েছেন। তো এই দুজন সাংবাদিক তারা আমাকে খুব স্নেহ করতেন। কোনো একটা কারণে মানে এখনও ভগবানের দয়ায় মানে আমাকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায়, কিন্তু ইগনোর করা যায় না। তো আমার মত প্রকাশের যে স্টাইল, সেটা ওদের ছোটোবেলা থেকে ভালো লাগতো। তো বলেছিল তুই তো খুব পটর কথা বলিস, তুই তো ইভেন্টের করেছিস, শ্রমিকদের ওখানে আছিস। এই চ্যানেলটা, আমি কোনো চ্যানেলের নাম নিচ্ছি না, ক্ষমাপ্রার্থী, এই চ্যানেলটায় মানে সেটা তারার মতন একটা ব্যাপার সেই সময়। স্টার ইন্ডিয়া তখন নিউজ বিজনেসে আছে, তো এখানে কাজ করবি। আমি তখন জানতাম না আমার নেচারটা কি। এখন জেনজিরা আমাকে শিখিয়েছে আমার নেচারটা কি। আর এক কথায় প্রকাশ করতে বললে আমি সেটা বলতে পারবো, আই এম আ হাসলার। হাসলিংটা প্রয়োজন। আমি সেই সময় আমি জানতাম না কি হতে চলেছে, কি হবে। আমি বলেছিলাম হ্যাঁ পারবো। আমাকে বলেছে বাংলা টাইপ করতে জানিস? হ্যাঁ, আমি বাংলা টাইপ করতে সত্যি জানতাম না সেই সময়। আমার ওই এন্ট্রি পয়েন্টটা দরকার ছিল। 2011 সাল, খুব অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সালে এলেন সেই সালে আমার টেলিভিশন মিডিয়া শুরু, মেইন স্ট্রিম মিডিয়া। আর 2000 গেলেন মেইন স্ট্রিম মিডিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় হারলেন, ওটা সেলিব্রেট করে প্রাইম টাইমে সেটা নিয়ে উদযাপন করে নতুন সরকার দেখে গিয়ে মেইন স্ট্রিম থেকে আরেক ধাপে আমি এগোচ্ছি। তো ওখান থেকে জার্নিটা শুরু, এবং তারপর একটু করে ওখানেও ছিলাম 5.5 বছর, 6 বছর মূলত ইনপুটে ছিলাম, গেস্ট কোঅর্ডিনেশন তার দায়িত্বে ছিলাম। খুব অদ্ভুতভাবে পরবর্তীকালে যিনি আমার রেটিংসে প্রধান প্রতিপক্ষ, তার গেস্টও আমি টানা অনেক বছর করেছি, এবং মানে একদম কোন ফরম্যাটে কি হয় সেটার একটা অংশ আমি ছিলাম। তো ওখানেও ওই বৃত্ত সম্পূর্ণ যেটাকে বলে সিফার ঘুরে ফিরে আমার জীবনে বারবার এসেছে। হ্যাঁ, কিন্তু তারপরে মুম্বাই চলে যাই আমি। হ্যাঁ, অর্ণব গোস্বামীর ডাকে মুম্বাই চলে যাই। হ্যাঁ, মানে সেটা ডাকটা এলো কিভাবে? ইন্টারভিউ, তখন সেই সময় আন্তর্জাতিক একটি
ব্র্যান্ডের সাথে উনি যে চ্যানেলে কাজ করতেন, উনি যে চ্যানেলে এডিটর ছিলেন, মানে আমি যে চ্যানেল ছেড়ে এলাম সেই চ্যানেল না, উনিও তখন অন্য চ্যানেল এমপ্লয়ি ছিলেন যে চ্যানেলে এডিটর ছিলেন, সেই চ্যানেল থেকেই আমাকে ইন্টারভিউয়ের ডাক আসে এবং তারপর ফাইনাল রাউন্ডে উনি ইন্টারভিউ নেন। এবং আমার মনে আছে উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে মুম্বাই শহরে আসার পরে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হয় না এবং তোমাকে কোনো না কোনো দিন এই রিস্কটা নিতেই হবে, যেটারও আবার ওই ঘুরে ফিরে এত বছর পরে ওনাকেই আবার ওই কথাটা আমি যাওয়ার আগে বলেছিলাম যে আবার কোনো না কোনো সময় শঙ্করকে কিন্তু বেরিয়েই পড়তে হবে, মানে এটা পার্ট অফ লাইফ, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তো মুম্বাইতে প্রচণ্ড, মানে মুম্বাই আমাকে লাইফ শিখিয়েছে ফ্র্যাঙ্কলি বলতে কি, মানে যে টাকা ওখানে পাওয়া যায় এবং যদি তুমি খুব ভালো মোটামুটি একটা স্যালারি জাম্প না করে যেতে পারো, খুব মানে আরেকটা জিনিস হচ্ছে বাবা মার আতুপাতু ছেলেদের একটা ঘরের মধ্যে, এরকম সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে 8 জন থাকছি, একটা বেড এবং একটা আলমারি, তার মানে ভাড়া থাকতো হচ্ছে এক একজনের 8,000 টাকা করে সেই সময়, একটাই টয়লেট। এবং আমার পাশে যে আছে সে হয়তো অ্যাক্সিস ব্যাংকে কাজ করে, তার পাশে কেউ একটা স্টার ইন্ডিয়াতে ক্রিয়েটিভ প্রডিউসার, সবাই মানে ওখানে মানে স্ট্রাগল করাটা উদযাপন, ওটারই একটা নাম দিয়ে দেওয়া হয় মুম্বাই স্পিরিট। কিন্তু মুম্বাই স্পিরিট কিন্তু চোয়াল শক্ত করে এটাও শেখায় আমার মনে হয়েছিল যে হয় তোমাকে হ্যাভ নট থেকে হ্যাভের দলে যেতে হবে, নয় তোমাকে পেরিশ হয়ে আবার নিজের গ্রামে বা নিজের শহরে ফিরে আসতে হবে। আমি যেটা মুম্বাই থেকে দিল্লি হয়ে কলকাতায় ফিরে এলাম, কলকাতার জার্নিটা, তারপরে এর পরের যে কলকাতার জার্নিটা, সেই জার্নিটা একটা লিফট, সেটা অনেকটা লিফট। দু ধরনের মানে জাম্পটা থাকে, সেটা আমি আমার মানে যারা ছাত্রছাত্রী বলবো না, আমি কনভেনশনালি মিডিয়াতে মানে পড়ানোর মধ্যে নেই, কিন্তু আমার অনেকে আছেন যাদেরকে আমি অ্যাকচুয়ালি মেন্টারিং করেছি, এর আগেও করেছি, এখনও করি, তাদেরকে আমি বলি দুটো জাম্পের কথা। অনেকের ভাল লাগে না, অনেক কোম্পানিজ, অনেক সময় মনে হয় দূর আর ভাল লাগছে না, ছেড়ে দিই, মাইনেপত্রের সমস্যা হতে পারে, বিরক্তি হতে পারে, ওই জায়গা থেকে জাম্পটাকে ল্যাটারাল জাম্প বলে। অর্থাৎ তুমি ধরে নাও এই চেয়ারে যা করছো সেটা থেকে এই চেয়ারে এসে করছো, তুমি জানো না এই চেয়ারে মাইকটা আছে কিনা, তুমি জানো না এই চেয়ারে তোমার পেছনে কারা আছে, ওটা ল্যাটারাল জাম্প। ওটা জীবনে আমি যেতে চাইনি, মানে আমি যে চ্যানেলে এখানে ছিলাম সেখান থেকে আমার কাছে অফার ছিল অন্যান্য বেশ কয়েকটি চ্যানেলে, তারা চেয়েছিল যে কাজটা আমি এখানে করছি ওদের হয়ে করতে, ওটা তো ল্যাটারাল জাম্প হবে। আমি একটা ইউনিভার্সাল জাম্প নেওয়ার চেষ্টা করেছিলাম, আমি একেবারে একটা ইকোসিস্টেম থেকে আরেকটা ইকোসিস্টেমে ঝাঁপানোর জন্য। আজ যে কারণে তুমি আমাকে পডকাস্টে ডেকেছো, আমি তো অ্যালাউড ছিল না, মানে কোনো এমপ্লয়েরই অ্যালাউড থাকে না অবভিয়াসলি। তো আমি সবাইকেই বলেছিলাম, আমি সে কারণে তোমাকে আমি বলেছিলাম, মানে ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে বাংলাদেশের পর থেকে অনেক বাংলাদেশ এবং ভারতেরও পোর্টাল তারা চেয়েছিল পডকাস্ট করতে। এবং তার পাশাপাশি কিছু কিছু সময় আমি যেহেতু মানে হঠাৎ জনপ্রিয় হয়ে গেছিলাম, আমাকে যেখানেই আমি যেতাম আমাকে অমলেট খাওয়াতো, তো যার ফলে সেই সময় আমাকে নিয়ে পডকাস্ট করার কথা বলেছিলাম। আমি তোমাদের মতন কিছুজন যাদেরকে আমি বলেছিলাম যে ঠিক সময় মানে এটা হয়তো যারা পডকাস্ট করতে চাইছে, আজ যে অনেকে বলছে না যে ময়ূক সাডেন ছেড়ে দিল, না, ময়ূকের ওই প্ল্যানটা 1-1.5 বছর আগে থেকে একটু 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 করে আমি করেছি। এবং আমি নির্দিষ্টভাবে আমি কবে পডকাস্ট করব, আমি কবে পডকাস্টে ইন্টারভিউ দেবো, এগুলো মানে আমি লিখে গেছি, আমি ডেট ফিক্সড করিনি, বাট ইট ওয়াজ দেয়ার। মানে এটা বোধহয় ওই মেন্টালিটিটা, ওই ম্যানেজমেন্টের মেন্টালিটিটা, ওটা কোথাও গিয়ে ওটা রিফ্লেক্সে বসে গেছে। না, আমি যে প্রসঙ্গটায় আসতে চাইছিলাম, যে চ্যানেলটা, যে সংস্থাটা আপনি ছেড়ে এলেন, এবং সেই সংস্থাটায় আপনার উপস্থিতি এবং আপনার উপস্থিতিকে ঘিরে পজিটিভ নেগেটিভ নানা রকম জিনিসই আপনার কাছে এসে পৌঁছেছে সোশ্যাল মিডিয়ায়। তো হাউ ইউ কেম টু দিস পয়েন্ট যে আমাকে এইভাবে পুরো জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে টেলিভিশন জার্নালিজমের নিয়েও আমি আপনাকে প্রশ্ন করব, কিন্তু আপনি এই জিনিসটা কনভিন্স হলেন কি করে যে এইভাবে আমি আমার প্রেজেন্টেশনটা এইরকম হবে? এইটা কি পুরোটা আপনার সিদ্ধান্ত নাকি একটা সামগ্রিক এডিটোরিয়াল ডিসিশন যে এইভাবে? এডিটোরিয়াল ডিসিশন ছাড়া তো মানে চ্যানেলে হয় না কিছু, মানে এটা আমি তো ইনফ্যাক্ট যারা টেলিভিশনে জয়েন করতে চাও তাদেরও বলবো যে টেলিভিশনটা কিন্তু ফুটবল ম্যাচ, ফুটবল টিম, ওটা টেনিস নয়। ওখানে তুমি ইন্ডিভিজুয়ালি কি খেললে, ইনফ্যাক্ট আমার এখনও মনে আছে আমাকে প্রথম দিনই
আমার যিনি ম্যানেজার ছিলেন এবং আমাদের যিনি প্রতিষ্ঠাতা, ওনারা একটা কথা বলেছিলেন, ময়ূক 7 নম্বর চ্যানেলের 1 নম্বর অ্যাঙ্কার, তাকে কিন্তু পৃথিবী মনে রাখে না। তুমি সচিন তেন্ডুলকার হলে জিম্বাবুয়ে টিমে খেলে তুমি একটা পয়েন্টের পরে গিয়ে আর সচিন তেন্ডুলকারের ওই প্রিভিলেজটা পাবে না। সচিনের পাশাপাশি ইন্ডিয়া টিমটাকেও ওয়ার্ল্ড কাপটা জিততে হবে। তো কালেকটিভ সিদ্ধান্ত তো বটেই, আমি কিভাবে হাঁটবো, কিভাবে কথা বলবো, সেগুলো নিয়ে ব্রেইনস্টর্মিং ছিল। কিন্তু তুমি যদি বলো যে আমার যে স্টাইলটা ক্লিক করলো বা যে স্টাইলটা আমি প্রথম স্টার্ট করলাম, সেটা আরজি করের পর থেকে, আরজি করের ঘটনার পর থেকে। তার কারণ তখন আমার হাতে অনেক ডকুমেন্টস আসছে, 3-4 দিন, না মাফ করবে, আরজি কর বাংলাদেশ একই সাথে হয়েছিল। 5ই আগস্ট বাংলাদেশটা হয়েছে, আমি বাংলাদেশের থেকে এটা হলো। আরজি করের পর থেকে আমি মানে আমাদের যে প্রোডাকশনের দায়িত্বে আছেন ওনাকেই বললাম সমস্ত চেয়ার টেবিল সব সরিয়ে দাও, মানে আমরা হোয়াইট করবো স্ক্রিনটাকে, হাঁটবো। মানে বিশেষ করে এত বড় মানে স্টুডিও কিন্তু নেই অ্যাকচুয়ালি পূর্ব ভারতে, মানে যেখানে আমি কাজ করতাম। আমি রিয়েলি প্রিভিলেজড ওনাদের প্রতি। আমি প্রতিদিন মোটামুটি আমার 10,000 স্টেপস হয়ে যেত, সেটা আলাদা বিষয়। বাংলাদেশের সময় থেকে আমার মনে হলো যে এক্সাইটমেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে হচ্ছে, ভাই সকালবেলা ভাত খেতে খেতে দেখছি একটা কিছু কেয়াস হচ্ছে। নাকতলা থেকে নিউ টাউনে আমার অফিস আসতে আমাকে কোম্পানি গাড়ি প্রোভাইড করতো, লাগে 40 মিনিট। ব্যাগটা রাখলাম, নিউজ রুমে ঢুকলাম, চিৎকার করে বলছে এই 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 হেলিকপ্টারে উড়ে গেল, শেখ হাসিনা নেই, ভ্যানিশ। একটা সরকার, সেই সরকার জাস্ট কোল্যাপস হলো। ইনফরমেশন লোক তুমি থামিয়ে রাখতে পারবে না, সবাই ইনফরমেশন দিচ্ছে, তুমিও দিচ্ছ, আমিও দিচ্ছি। কিন্তু ইনফরমেশনের পাশাপাশি মানুষ যেটা চায় সেটা হচ্ছে ওপিনিয়ন, মত, এবং কে কোনভাবে প্রেজেন্টেশন করছে। এইটাতেই আমার পরের প্রশ্নটা আছে। এটা আমি আমি এটা একটু জানতে চাই। এটা জানতে চাই এই কারণে, কারণ ছোটবেলা থেকে আমরা এক ধরনের সংবাদ মাধ্যম দেখে এসেছি, সংবাদপত্র, টেলিভিশন, তার পড়ার ধরন, এবং খুব কনভেনশনালি এটা বলা হতো যে একজন সাংবাদিক তিনি নিরপেক্ষ থাকবেন এবং তিনি যখন কোনো ঘটনা বিবৃত করবেন টেলিভিশনে, তখন তিনি যেন কোনো এক্সপ্রেশন না দেন, তার এক্সপ্রেশনে যেন বোঝা না যায় যে তিনি ঘটনাটা নিন্দা করছেন নাকি সেটাকে সমর্থন করছেন। এটা একটা কনভেনশনাল সিদ্ধান্ত ছিল, এটা শেখানো হতো। এবার কথা হচ্ছে যে এই যে জার্নিটা সেই জায়গা থেকে এইখানে আসা, এটা কেন, এটার কারণ কি? অনেক বড় প্রিমাইসেসে বললে, মানে বাইট হলে এই যে এইটাও একটা শিক্ষা আমাদের। মানে এটার উত্তর যদি কোনো বাইটে দিতে হয়, খুব প্রিসাইসলি দিতে হবে। পডকাস্ট বলে ছড়িয়ে দেওয়ার মতন জায়গা আছে, 3টে ভাগে এটা দেওয়া যায়। প্রথম ভাগটা হচ্ছে যে তুমি বললে যে আগেকার দিনে এইভাবে সংবাদ পরিবেশনা হতো। রেশন দোকানে রেশনিং সিস্টেমটা যখন হলো, তখন একটাই রেশন দোকান ছিল এবং সেখান থেকে লাইন দিয়ে আমরা খাবারটা নিতাম। চালের জন্য বা দেশলাইয়ের জন্য আমাকে ওই রেশন দোকানেই দাঁড়াতে হতো। আমরা জানতাম ওখানে গেলেই আমি ওই রেশনটা পাবো। তারপরে হঠাৎ করে ফ্রি মার্কেটে আমাদের 100টা দোকান চলে এলো, এখন তো সুইগি চলে এসেছে। সুতরাং এটা ভাবাটা খুব ভুল যে সারা পৃথিবী বদলে যাবে আর সংবাদ মাধ্যম, সংবাদের স্টাইল সেটা একই থেকে যাবে। তুমি বা আমি যখন দূরদর্শনটা দেখতাম, তখন আমরা জানতাম যে এই সময়টা আমরা শুধু ইনফরমেশন পাওয়ার জন্য দেখব। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার বেশ কিছু ঘন্টা পরে ডেফার্ড লাইভ আমি দেখতে পারবো কি পারবো না সেটা নিয়ন্ত্রণ করতো যারা প্রসার ভারতীতে বসে থাকতো। একদম এই মুহূর্তে আমরা যেখানে বসে রয়েছি বিধাননগরের রাস্তায় যদি কিছু, ভগবান না করুক, বিরাট কিছু একটা হলো, কোভিডের মতন একটা ভয়ঙ্কর কিছু হলো যার জন্য, বা ভূমিকম্প হলো, তোমাকে কি দূরদর্শনের উপর ওয়েট করে থাকতে হবে? আমার সাথে বা তোমার সাথে যে ক্যামেরা পার্সন দাদা আছে সেই বলবে বেরো এখান থেকে। ইনফরমেশন ইজ নট দ্য প্রবলেম, প্রবলেম ইজ দ্য কন্টেন্ট। তুমি প্রথমে ডিসাইড করে নাও তুমি কি দেখতে চাও। তুমি যদি ইনফরমেশন দেখতে চাও তাহলে তার জন্য উইকিপিডিয়ার মতন অনেক সংস্থা আছে, টিকার্স আছে।
নিউজ এবং ওপিনিয়নেটেড নিউজ এটারও একটা অংশ আছে যারা মানুষ পছন্দ করে। আমি তো তোমাকে বলছি না যে তুমি রেশন দোকানের যে যে জিনিসগুলো আছে সেগুলোই নেবে, তুমিও সেটা পছন্দ করো না। ঠিক যেভাবে তুমি ঠিক করে নাও যে তুমি সুইগি ইনস্টামার্ট থেকে খাবারটা আনাবে, না তুমি একটু টাকা খরচা কম করে তুমি দোকানে গিয়ে খাবারটা খাবো। সুইগি তো লুকিয়ে ছাপিয়ে কিছু করছে না, বলছে যে আমার সার্চ প্রাইসিং এটা, আমার এই এটা। ফ্রি মার্কেটের মধ্যে ময়ূক রঞ্জন ঘোষকে যারা দেখতে চায় বা দেখে তারা জানে ময়ূক একটা অনেস্ট ছেলে, ব্যক্তি জীবন হোক বা ক্যামেরার সামনে। কেন অনেস্ট? ময়ূকের এই ভরংটা নেই যে ময়ূক 4 মে দুপুর 12টার পরে লাল টাই থেকে গেরুয়া টাইতে শিফট হয়ে যাবে। শুধু এখানে আমি এটা বলেছি, এটা ওপেনলি বলেছি, ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু মিনমিনেদের এই কল আউটটা করতে হবে যে ভাই তুমি ঠিক করে নাও যে তুমি কি করবে ভাই। তুমি যেই হাওয়া অন্যদিকে, তুমি তাহলে বলো, তুমি তাহলে নিজেকে মার্কেটিং করো, তোমার ওখানেও লাগবে। তুমি একটা খুব দামি পানীয়র গ্লাস নিয়ে খুব দামি একটা কোট পরে বসে বলবে, ও আমি তো আসলে পৃথিবীর সব কিছু জানি, কিন্তু আসলে আমি ধান্দাবাজ হলে তুমি ওপেন বলো। ময়ূকের তো লজ্জা নেই, আমি বলছি তো। হ্যাঁ, আমি হিন্দুত্ববাদের জন্য ওপেনলি পক্ষ নিই। তুমি যদি 50-55টা দেশে, সেখানে যদি তুমি স্টেট মিডিয়া হিসেবে আল জাজিরা বা আল আরাবিয়ার মতন মিডিয়ার নামকরণ দিয়ে তুমি মিডিয়াটাকে সেভাবে নেতৃত্ব দিতে পারো। ইরানের স্টেট টেলিভিশনে আমি তো দেখি অনেক আমারই সিনিয়র যারা ইরানে এবারও গেছিলেন, তাদের ঘোমটা দিয়ে তাদেরকে অ্যাপিয়ার করতে হবে ক্যামেরায় প্রকাশ্য রাস্তায়। সেটা যদি নর্মস হয়, আমি আমার দেশের 5000 বছরের ইতিহাস নিয়ে সেলিব্রেট করে আমি কন্টেন্ট বানাবো না? আমি নিউজ করবো না? এবং আমি তো আনঅ্যাপোলজেটিক্যালি বলি আমি ন্যাশনালিস্ট। আমার কোনো ভরং নেই, আমার এই ভরংটা নেই যেখানে আমাকে বলতে হবে যে অনুব্রত মণ্ডলের খাটের তলায় বা পার্থ চ্যাটার্জির খাটের তলায় টাকা পাওয়া গেছে, ওটা হয়তো মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক টাকাটা রেখে গেছে। আমরা যতক্ষণ না তদন্তকারী এজেন্সি তাদের স্টেটমেন্ট পাচ্ছি, আমরা এটা নিয়ে কিছু বলবো না, সংবাদ এখানে শেষ হইল। এটা তো হয় না। আবার যখন এই ধরনের ঘটনাগুলো চলছে, যখন মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলনের সময় হরগোবিন্দ দাস তাকে মেরে দেওয়া হলো, আমি জানি না তাকে হয়তো অমিত শাহের মতন দেখতে বা নরেন্দ্র মোদীর মতন দেখতে, মানে সে কি করেছে আমরা জানি না, হিন্দু বলে মেরে দেওয়া হলো, তখন আমার বলতে আপত্তিটা কোথায়? দাঙ্গা শব্দটা বলা যাবে না, এদিকে দাঙ্গা করার সমস্ত ধরনের তুমি উপকরণ। দাঙ্গা শব্দটা বলা যাবে না, এটা সংবাদ মাধ্যমে একটা প্রচলিত একটা অলিখিত নিয়ম। কারণটা কি ছিল? তার কারণটা ছিল হচ্ছে সেই সময়, মানে ওই যে ক্যালকাটা ইউনিভার্সিটির শিক্ষার ক্ষেত্রে, তার কারণটা হচ্ছে তুমি কোনো খবর যখন দেখাচ্ছ, সেই খবরটা মাল্টিপ্লাই হয়ে সেখান থেকে আরো মানুষের মধ্যে রিয়াকশন হতে পারে একটা ডেভেলপিং স্টোরিতে। এনিথিং, ভূমিকম্পের সময় তুমি যদি দেখাও যে এইখানের বাড়ি হচ্ছে, বা টেরর, যেটা অর্ণব গোস্বামী শুরু করেছিল, টেরর অ্যাটাকের খবর তুমি লাইভ দেখাতে পারো না। যেটা প্রথম অর্ণব গোস্বামী বলেছিল, আমরা 26/11-এর খবর ব্ল্যাক আউট করবো, আমরা ডেফার করবো, যেখান থেকে ওনারও মানে গোটা পৃথিবীর চিনল কে এই লোকটা যে লাইভ করবে না বলছে, কে এই লোকটা যে টানা 100 ঘন্টা বসে আছে। তোমাকে তো কোথাও একটা স্ট্যান্ড নিতে হবে, যেখানে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে এই ক্লিপগুলো, যেখানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিচ্ছেন একটা পার্টিকুলার কমিউনিটিকে 12টা বাজিয়ে দেওয়া যাবে, সেখানে শুধু আমি বললে পৃথিবীর হাজারখানেক জিনিস হয়ে যাবে। এটা ভাবাটা নিজের একটা মানে এটা দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ মেগালোম্যানিয়া। এটা ভাবাটাও ভুল। সুতরাং আমি এই বেসিক নর্মসগুলো ভেঙেছি বলে সমস্যা তৈরি হয়েছে। যে কথাটা বললেন সেটা 100% যুক্তিপূর্ণ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটার জন্য কি সমস্যায় আপনাকে ব্যক্তিগতভাবে পড়তে হয়েছে? অনেকটাই। কিরকম? এখন আমার মোটামুটি কেসের সংখ্যা 75টা। আচ্ছা। আমার ফিজিক্যাল হার্ম, সোশ্যাল মিডিয়ায় তো আমাকে মানে এগুলো বললে আবার খেপে যাবে কিছু লোক, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মোটামুটি আমার প্রতিদিন মৃত্যু কামনা করা হয়, এবং শকুনের সাপে গরু মরে না, আবার আমাকে ফিরে আসতে হয়। প্রবলেমটা কি বলতো, মানে অন আ সিরিয়াস লোন, মানে ট্রমাটা খুব খুব গুরুত্বপূর্ণ। মানে কিছু লোক ট্রমাটাইজড হয়ে ঘরে ঢুকে যায়, আর কিছু লোক, আমার ট্রমাটা থেকে আমি শিক্ষা নিয়েছি যে মানে বাংলাদেশের সময় তুমি ভাবো না যে 5th আগস্ট
রাত 8টার থেকে টানা আমি যে কথাগুলো বলেছি, আমি কিন্তু এখনো নিজের পয়েন্টেই স্টিক আছি। আমি দেখছি অন্যরা নিজেদের ন্যারেটিভ চেঞ্জ করতে শুরু করছে, ওই যাদেরকে মিনমিনে বলি তারাও। তার কারণটা কি? তুমি শুধুমাত্র প্লেইং টু দ্য গ্যালারি করে বর্তমান নিউজ ইকোসিস্টেমে থাকতে পারবে না। আমি যদি কোনো খবর চাপি, তুমি সেই খবরটা করে দেবে। তুমি যদি কোনো খবর চাপো, যে ক্যামেরার পেছনে আছে সে সেই খবরটা করে দেবে। একজন মোবাইল নিয়ে শুধু সেই ছবিটা তুলে ইনস্টাগ্রামে দিয়ে দেবে, সেটা খবর হয়ে এবং যেটা নিয়ে আমি আমাকে অনেকেই প্রশ্ন করে, এই খবরটা দেখালি না কেন রে, এই দালাল, এই ওই ওই। এটাও চাপা উচিত নয়। অনেক বিপ্লবী আছেন যারা অনেক বড় বড় কথা বলেন, কিন্তু নিজেদের কমেন্ট বক্স অফ রেখে। আমার কমেন্ট বক্সটা একটা ইটসেলফ একটা কেস স্টাডি। সারা পৃথিবীর বিভিন্ন বাঙালি তারা এই কমেন্ট বক্সে এসে নিজের মতন ফ্রিডম অফ এক্সপ্রেশন দিয়ে যায়। হ্যাঁ, এই ফ্রিডম অফ এক্সপ্রেশনের প্রশ্নটাতেই আমি বলি যে মানে হোয়াট ইজ ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানে যেটা আপনার কাছে আপনার কি মনে হয় যে ধরুন আপনি একজন আপনার একটা টেলিভিশন মাধ্যমে একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন বা যেভাবে বলছেন, উল্টো দিকের লোকটা যদি সেইভাবেই কথা বলে, আপনি কি সেটা সেইভাবে গ্রহণ করতে পারেন? তার প্রাইমারি লার্নিংটা তো আমাদের কলেজ লাইফে চলে এসেছে। এটা ছোটবেলায় সবাইকে শেখানো উচিত। তুমি যদি নিজেকে নিয়ে ইয়ার্কিটা মারতে পারো, মজাটা করতে পারো, তাহলে তুমি গ্রহণও করতে পারবে। তুমি কে হরিদাস পাল ভাই? তুমি কি প্রধানমন্ত্রীকে নিয়েও ইয়ার্কি মারা হয়, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইয়ার্কি মারলে বাড়িতে পুলিশ চলে আসে। তুমি যে জিনিসটা নিজে বলছো, আচ্ছা আমি নিজের ক্ষেত্রেই ধরে নিই, আমি এখনো এই মেকি সেকুলারিজম তার বিরুদ্ধে ভেহিমেন্টলি লিখে যাই, বলে যাই। এখন আমার নিজের, কিন্তু আপনার কোনো সেকুলার বন্ধু আছে? আমি নিজে সেকুলার, কিন্তু আমি মেকি সেকুলার নই। আচ্ছা, কোনো মেকি সেকুলার বন্ধু আছে? হ্যাঁ আছে। আছে, সে বন্ধু তো, সে বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বর কিছু কিছু জায়গাতে তো প্রশ্ন করতে হয়। যেরকম আমার তো অনেক প্রশ্ন তো অসুবিধা নেই, আমার তো অনেক সিপিএম তৃণমূলেরও বন্ধু আছে। আবার আমি অদ্ভুতভাবে দেখেছি যারা তথাকথিত লিবারেল বলে, তারাই কিন্তু সবচেয়ে বেশি কালচারাল ফ্যাসিস্ট হয়। আচ্ছা, যারা বলে যে আমরা ভিয়েতনাম থেকে শুরু করে ভেনেজুয়েলা থেকে শুরু করে বিভিন্ন কিছুর মুক্ত মনাদের জন্য লড়াইটা করছি, তারা তুমি দেখবে যে সাভারকারকে নিয়ে 2 লাইন বলার পরে তারা বলে নিয়ে বাজে কথা, বই বন্ধ করবো। বেঙ্গল ফাইলস, আরে দেখ বেঙ্গল ফাইলস কি, বন্ধ করে দেবে। তারা সূর্য সেনকে নিয়ে কথা বলবে, প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে কথা বলবে, কিন্তু তারা চট্টগ্রাম এবং চট্টগ্রামে বর্তমানে হিন্দুদের কি অবস্থা এবং ডিপ স্টেট যে করি, সেই ডিপ স্টেটের পেনিট্রেশনটা ওয়াই চট্টগ্রাম, সেটা নিয়ে কথা তারা বলবে না। তারা ন্যারেটিভ সেট করতে দেবে না। তারা বলবে ও এটা তো সাম্প্রদায়িক, আমার সব সাম্প্রদায়িক, তোমরা ভাই সব সেকুলার, এসে कैसे চলেগা। ঠিক। এই ঠাট্টা ইয়ার্কি ইত্যাদির প্রশ্নের বাইরেও একটা জিনিস উঠে আসে, সিরিয়াসনেসের একটা প্রশ্ন উঠে আসে, যে আমরা এটা ক্রমাগত সংবাদ মাধ্যমে দেখেছি যে একটা ব্রেকিং নিউজের দৌড় আছে এবং সেই দৌড়টা প্রত্যেক দিন বাড়ছে। এবং সেই ব্রেকিং নিউজ দেখাতে গিয়ে আমরা শেষ কয়েক বছরে, আমি যখন আমার কর্মজীবন শুরু করেছি তখন এই শব্দটা অত বেশি শুনিনি, শেষ কয়েক বছর একটু বেশি শুনেছি ফেক নিউজ। এবং এটা আপনিও জানেন যে যখন অপারেশন সিঁদুর হলো এবং তার তৎপরবর্তী সময় এমন কিছু ফুটেজ, এমন কিছু জিনিস দেখানো হয়েছিল যে জিনিসগুলো আসলে সত্যি নয়। তো কোথাও গিয়ে দাঁড়িয়ে এই যে ফেক নিউজের একটা প্রভাব, একটা বাড়বাড়ন্ত হওয়া, এবং প্রচুর সরকারকে পর্যন্ত কয়েকদিন আগেও বর্তমান নতুন সরকারকেও বলতে হয়েছে যে রেশনিং এর বিষয়টা যেটা ছড়াচ্ছে ব্যাপারটা সেরম নয়, অন্য কিছু। যে এই প্রবণতাটা কি করে এলো এবং এই প্রবণতাটার সঙ্গে কি করে সাধারণ মানুষ লড়াই করবে? দুটো জিনিস। এক হচ্ছে, মানে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি অপারেশন সিঁদুরের সময় তখন যারা লাইভ ব্রডকাস্টে ছিল বা তারা কি বলেছে বা সারা দেশের সংবাদ মাধ্যমও কী করে সৈনিক হিসেবে কাজ করেছে, সেটা নিয়ে আজ নয় 25 বছর পরের কোনো বই বা পডকাস্টে বলবো। মানে এটা আমিও মন্ত্রগুপ্তি হিসেবে রেখে দিয়েছি। আচ্ছা, বেশ। এটা স্ট্র্যাটেজিক এবং দেশের দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবেই বলছি। এবং এত বড় কথাটা বলছি দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবেই বলছি। যারা যারা সেদিন রাতে লাইভ টেলিভিশনের সাথে ছিল, তারা প্রত্যেকে মুচকি হেসেছে এবং তারা জানতো যে যাদের সেই রাতে মানে ফ্রিকড আউট বলে,
ওয়েস্টার্ন মিডিয়া ফ্রিকড আউট হয়ে গেছে, এবং সে কারণে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেক বিরাট বিজ্ঞ যারা আছেন তাদেরকে বলতে হচ্ছে ডিএসকালেট। তাদের নিজেদেরও মনে হয়েছে যে পাকিস্তানে, আমি আবারও বলছি, পাকিস্তানে ভারত যে টার্গেটগুলো করেছে, নট নেসেসারিলি, এটা আমার বলার মতন আরও জায়গা তৈরি হলে আমি বলবো এটা, ঠিক আছে। পাকিস্তানে ভারত যে ইনস্টলেশনস প্রিসাইজ স্ট্রাইক করে উড়িয়েছে সেটা হয়তো পাকিস্তানের নয়, সেটা হয়তো অন্য অত্যন্ত শক্তিশালী কোনো লবির এবং দেশের, যেগুলো নিয়ে আলোচনা না করাই উচিত, এবং যে কারণে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে না, এই ভারতকে চটানোটা মুশকিল আছে। এটা নিয়ে পরে কোনো দিন ফেক নিউজ ভুল। আমি সারা জীবন যে জিনিসটা বলে এসেছি, প্রথমত এই ফেক নিউজের জন্য তো খুব সহজ একটা তোমার অ্যালগোরিদমও আছে। সেই অ্যালগোরিদমটা হচ্ছে ফেক নিউজ তুমি যদি দাও, তুমি কমপ্লেন করো না, ফেসবুক তো তোমাকে উড়িয়ে দেবে, স্ট্রাইক দিয়ে। সারা পৃথিবীতে ফেক নিউজের এগেনস্টে কাজ হচ্ছে। সুতরাং আমি অন্য সমস্ত এখন প্রচুর না, ফেসবুকের অ্যালগরিদমের উপর ঠিক ভরসা করা যায় না, কারণ ফেসবুকের অ্যালগরিদম প্রধানমন্ত্রীর ভিডিও উড়িয়ে দেয়। ঠিক। সুতরাং কিন্তু ফেক নিউজ বাস্টিংটাও তো একটা পেশা, ফ্যাক্ট চেক একটা পেশা। সুতরাং তুমি এমন কোনো খবর, সেই খবরটাকে এক্স্যাক্টলি ফেক নিউজ হিসেবে তুমি পেরিল করতে পারো না। তুমি হয়তো যেটা বলছো সেটা হচ্ছে একটা ন্যারেটিভ বিল্ড করা, এবং সেই ন্যারেটিভ বিল্ড করার ক্ষেত্রে অনেকে অনেকভাবে সেটাকে, না, শুধু আমি সেটার কথা বলছি না, মানে আপনি ধরুন এরকমও কথা বলছি, কেউ একজন মারা যাননি, মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল তিনি মারা গেছেন, সেটা ভুল করে, এবং তার পরবর্তীতে তার পরিবারের কেউ একজন সামনে এসে বললেন যে না, উনি মারা যান। এটা ভুল। এটা এই লায়াবিলিটিটা তো মিডিয়ার আছে 100%। এবং আমার এই মুহূর্তে কারোর প্রতি কোনো লায়াবিলিটি নেই, কিন্তু আমার এই মুহূর্তে একটা জিনিস আবার আমি বলছি, মানে এই প্রসঙ্গগুলো বললেই মনে হয় যে রিটায়ারমেন্ট মোডে আছে। আমি রিটায়ার করছি না, আমি এত তাড়াতাড়ি চিরবির যাদের করে ময়ূকের কথা শুনে তাদের স্বস্তি দিচ্ছি না, 2 মাসের স্বস্তি। কিন্তু এটা আমি আমার টিমকেও বলতাম, এবং এটা আমাকেও শেখানো হয়েছিল যে মৃত্যুর খবরে কোনো রেস নেই, লাস্ট হও। মৃত্যুর মানে কেউ ধরে নাও লতা মঙ্গেশকর মারা গেছে, আমি কেন বললাম লতা মঙ্গেশকর নিয়ে এটা হয়েছিল, ধর্মেন্দ্র নিয়েও এটা হয়েছিল, এবং যাদের মানে অবভিয়াসলি প্রতিভা, মানে সবাইকে ছেড়ে এই নন্দ ঘোষ আর ময়ূক ঘোষকে ধর, তোমার হয়তো সাইকোলজিতে কাজ করবে, নিশ্চয়ই ময়ূক এটা করেছিল না, ময়ূক করবে না কোনো, ময়ূকের সেই সময় যারা ছিল তারা করবে না, কারণ আমাদের একটা বেসিক এসওপিতে চলি আমরা। অন্য চ্যানেল আমি জানি না কেন এটা করে, বোকামি করে। আমি তো অন্য চ্যানেলকে যারা শুনছেন তাদেরকেও আমি মানে বন্ধু হিসাবেই বলবো, মৃত্যুতে কোনো রেসিং থাকা উচিত নয়। একটা চ্যানেল করুক, নিয়মটা হচ্ছে একটা চ্যানেল করুক, দ্বিতীয় চ্যানেল করুক, 3 নম্বর চ্যানেল হিসাবে করো। সুতরাং একটা পয়েন্টের পরে তুমি দেখবে ডিলে হতে হতে, ডাবল চেকিং করতে করতে কালেকটিভলি তুমি চেকিং করে জিনিসটাকে দিচ্ছ। কারণ আরেকটা জিনিস, মৃত্যুর খবর এবং অ্যাক্সিডেন্টে ক্যাজুয়ালিটির নাম্বার, মানে এই দুম করে দিয়ে দেওয়া ফ্লোতে, গ্রিড মেশিন বা আমরা যাকে বলি ওই টিকারে দুম করে বলে দিলাম যে এই মুহূর্তে 70 জন মারা গেছে। আমার কাছে, আমরা অ্যাকচুয়ালি ওই সাংবাদিকতাটাকেই চেঞ্জ করতে চেয়েছি। আমার কাছে 70 জন একটা সংখ্যা, কিন্তু 70 জনের প্রত্যেকের নাম তোমার কাছে আছে, সেটা দিয়েও তো এলিমেন্ট হয়, সাইডে মুখগুলো দিয়ে, ছবিগুলো দিয়ে, তার পরিবারের এই মুহূর্তে কি অবস্থা। আনন্দপুর নিয়ে জাস্ট আমরা মানে নাম্বারসে চলে গেলাম। ভোটের সময় আমি যাই না, ওটা আরেকটাও আমি দেখেছি, ওটার মানে এটা আমি তোমার থেকেও আমার মনে হয় যে জানা উচিত, মানে এটা আমি অনেকের থেকে জানতে চেয়েছি, আনন্দপুরের মানে শক অ্যাবজর্পশনটা এত তাড়াতাড়ি হলো কি করে। মানে এটার কারণ কি, কলকাতার মধ্যে কিছু গরিব মানুষ জাস্ট কিছুটা তাই আমার তাই মনে হয়। আমি দেখেছি, আমি নিজে চাইছি শো করতে, আমি নিজে চাইছি নিউজ করতে, মানুষ আমার থেকে সেই সময় অন্য জিনিস চাইছে। আর আমাদের মোটিভেশনের জায়গা কি, মানুষ রিঅ্যাকশন, নাম্বারস, রেটিংস বা লাইভ ভিউয়ারশিপ। আমি এই প্রসঙ্গটায় আসবো, রেটিংস অ্যান্ড নাম্বারসের প্রসঙ্গটায় আসবো। রিসেন্টলি আমার সাথে আমি একটু আগ্রহ নিয়েই বেশ কয়েকজন টেলিভিশন ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের সাথে আমি একটু কথা বলছিলাম। আমি জানতে চাই, বেশ কিছু আর্টিকেল এদিক ওদিক থেকে পড়ে আমি জানতে চাইছিলাম এক্স্যাক্টলি ডিস্ট্রিবিউশন সেক্টরটা কীরকম দাঁড়িয়ে আছে। কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল যে তাদের যে সেক্টরটা একটু মুভ করেছে, একটু নড়বড়ে হয়েছে বুঝি এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ইয়ের কারণে। এবং একথাটা সত্যি
যে আমাকে এক ভদ্রলোক বললেন, তিনি একটি বড় সংস্থার ডিস্ট্রিবিউশনে আছেন, তিনি বললেন ও ছত্রি তো বন্ধ হয়ে গয়া, छतरी तो लोग नहीं ले रहा है, वो पूरा वो OTT में शिफ्ट कर गया, वो बिजनेस बंद हो जाएगा कुछ दिन बाद, वो छतरी का ডিশের বিজনেসটা। তো সামহাও একটা কোয়েশ্চেন উঠছে বিভিন্ন মূলত বিজেপি বিরোধী যে শিবির, সেই শিবির থেকে, যে কোথাও গিয়ে একটা ক্রেডিবিলিটির কোয়েশ্চেন, যেটাকে গদি মিডিয়া বলা হচ্ছে, এবং তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা ক্রেডিবিলিটির কোয়েশ্চেন আসছে। এবং বেশ কিছু মানুষ যারা একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করছেন, তারা মূলত তৈরি করছেন এই টেলিভিশনের মেন স্ট্রিম মিডিয়ার বাইরে দাঁড়িয়ে। তো আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে একটা মানুষের ভিউয়ারদের সংখ্যাটা কোথাও কমেছে এই ক্রেডিবিলিটির কারণে? না, আমার মনে হয় না। তিনটে ভাগ। আবার প্রথম ভাগটা তুমি বললে ছাত্রী তো বন্ধ হয়ে জায়গা, যিনিই বলে থাকুন আমি ডিফার করি তার সাথে, আমি তার বক্তব্যকে সম্মান করি, কিন্তু এই যেই ও চ্যানেলটা তো বন্ধ হয়ে যাবে, ওটা প্রথমত বলাটাও খুব হার্মফুল। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো ফরম্যাট বন্ধ হবে না, মার্কেট বড় হচ্ছে, তোমার পডকাস্টটাও বন্ধ হবে না, তোমার খবরের কাগজটাও বন্ধ হবে না, টিভিটাও বন্ধ হবে না, আবার ময়ূক রঞ্জন ঘোষ যেভাবে খেলছে সেটাও বন্ধ হবে না। তার কারণটা কি? তুমি মহাভারতের গল্প, সেই মহাভারতের গল্প তুমি কি শুধু কমিক বুকে রাখতে চাও? তোমার যদি টাকা থাকে তুমি সেটা জায়ান্ট স্ক্রিনে করবে। প্রত্যেকটা গল্পের একটা করে প্ল্যাটফর্ম থাকে, কোন প্ল্যাটফর্মে সেটা ভায়াবল সেটা দেখার দায়িত্ব হচ্ছে যারা সেই প্ল্যাটফর্মটা চালাচ্ছে তাদের। খবরের কাগজ তারা যদি মনে করে আমি ব্রেকিং নিউজ নির্ভর একটি প্ল্যাটফর্ম তৈরি করব, চলবে না, হারিয়ে যাবে। তারা বুঝে ওপিনিয়নেটেড হয়েছে, এবং তাদের কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ বলে না, তারা কিন্তু সবচেয়ে বেশি ওপিনিয়নেটেড, কিন্তু তারা একটা নাম দেয় অপ এড। আমি এখন থেকে বলবো অপ এড ময়ূক। তো যাই হোক, আবার সোশ্যাল মিডিয়ার যে ক্রাউড, ইনস্ট্যান্ট মনিটাইজেশন হচ্ছে, ইনস্ট্যান্ট টাকা পাচ্ছে, ডলার্সে কামাচ্ছে, তাদের একটা আলাদা মোটিভেশন আছে। সুতরাং টিভি কোনোদিন বন্ধ হবে না। ক্রেডিবিলিটি ফ্যাক্টর হলে একটা অংশের মানুষ চলে যাবে, কিন্তু সেখানে আরেকটা অংশের মানুষ ঢুকে পড়বে। আমি কেন তোমাকে বলছি, একটা সময়ের বলা হতো যে রিলস নাকি টিকটক না, একটু নিচু খাটো চোখে দেখা হতো। টিকটক ক্রাউড রিলসটাকে নিয়ে এমন করলো যে ইনস্টাগ্রাম টিকটক হয়ে গেল। জেনজির মুভমেন্টটা পুরো নিয়ন্ত্রিত হলো ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট থেকে। তুমি যারা এই লেকচারগুলো দেয় তাকে বলো তো স্ন্যাপচ্যাট অ্যাপটায় ফার্স্ট ফিল্টারটা কি, বলতে পারবে না। প্রবলেমটা হচ্ছে কিছু লোক অ্যাডপ্ট করছে, কিছু লোক বুঝতেই পারছে না যে কি আসতে চলেছে। হ্যাঁ, এটা ঠিক, ছাত্রী বন্ধ নেই হোগা, লেকিন কিছু জন যেরকম পার্টি অফিসগুলোতে বা কোনো সরকারি দপ্তরে, হয়তো সরকারি দপ্তরে এরপর ময়ূক যেভাবে ইন্ডিপেন্ডেন্টলি এখন কাজটা করছে, সরকারি দপ্তরে হয়তো ময়ূককে নাও দেখা যেতে পারে। তার কারণ কি? খুব বেসিক অপারেশনাল কারণ। সরকারি যে কর্মচারী রয়েছে বা যাদের এই কাজটা করার কথা, তারা অত কি ডিজিটাল করব, ইউটিউবে ডাউনলোড করব, করব, এই হারু কেবিলটা মেরে দেয়। এবার কেবিলে প্রথম যে চ্যানেলটা তার প্রিয় সেটা সে রেখে দিচ্ছে, কিন্তু সরকারি দপ্তরের যে মন্ত্রী সে তো অ্যাপে আমাকে পাচ্ছে, সে বাড়িতে রিলস খেতে খেতে দেখার সময় তোমাকে পাচ্ছে। কেউ বন্ধ হচ্ছে না। তুমি মানে এটা না ওই আঙুল ফল টকের মতন। তুমি ভায়াবিলিটি মডেল পেলে তুমি মনে করো তুমি সবচেয়ে বড় ইলন মাস্ক, আর ভায়াবিলিটি মডেল তোমার কোম্পানি বা ফিন্যান্স যদি তুমি চালাতে না পারো, তখন তুমি মনে করো যে তুমি হচ্ছে সর্বহারা এবং আমি হচ্ছি পুঁজিবাদের সবচেয়ে বড় দালাল। এটা ভেবে লাভ নেই, নিজের কাজটা করে যাও, রেসটা বিশাল বড়। তো এখন কি প্ল্যান ময়ূকের বর্তমানে? না মানে গ্র্যাজুয়ালি আমি কিছু কাজ শুরু করেছি। মানে এখন এই মুহূর্তে আমার অবস্থাটা হচ্ছে ওই সার্কাসে যে ট্র্যাপিস খেলা হয়, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে লুফে দেওয়ার মতন করে একজনকে ছেড়ে দিয়েছে, আমি এখন ওই শূন্যে ভাসছি। আর সেফটি নেট আছে, সবচেয়ে বেশি সেফটি নেট নিয়েই এই মুহূর্তে আমি নেমেছি, এবং তার মধ্যে থেকে সবচেয়ে বড় সেফটি নেটটা হচ্ছে আমি যাকে আরাধ্য হিসাবে মনে করি, জগন্নাথ দেব, বা তুমি যাকেই বলো, মানে ডিভাইনিটি। আমার লাইফ ডিভাইনিটি সেট করেছে সব সময়।
তারপরেও একটা সেফটি নেট আছে যে আমি না খেয়ে মরে যাব না, তারপরেও একটা সেফটি নেট আছে যেখানে কালকে যদি আমি তোমাকে বলি একটু কিছু লিখতে দেবে, আমি কিছু না কিছু টাকা পাবো। আমি লিখতে জানি, আমি স্ক্রিপ্টও লিখতে জানি, আমি কথা বলতে জানি, আমি ডেস্কের কাজ জানি, আর কিছু না হলে আমি ব্যবসাও করতে না পারি। ছেড়ে দেওয়ার কারণটা কি হলো? ওই যে বললাম আব নেহি তো কব। ময়ূক এই মুহূর্তে কুছ তো দিখাই দেয়া হোগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, এবং নিজে মানে ক্রিয়েট করার যে আনন্দটা, সেই ক্রিয়েট করার আনন্দটা একটা পয়েন্টের পর নিতে হয়। তাহলে আপনিও কিন্তু শিফট করছেন ফ্রম টেলিভিশন টু ক্রিয়েশন। 100 না, ফ্রম কনভেনশনাল মেইন স্ট্রিম মিডিয়া টু ক্রিয়েশন। ওকে ওকে। কিন্তু আমাকে একটা কথা বলো, মানে এটা 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 আমি তোমার থেকেও জানতে চাইছি, আমি ময়ূক এই মেইন স্ট্রিম মিডিয়াতে থাকলেও ময়ূকের যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটাকে শুধুমাত্র খবর পড়া, গম্ভীরভাবে আপনি বলুন আপনি বলুন আপনি বলুন ডিবেট করে চলে যাওয়া ছিল? কিন্তু ওইটা তো বেসিক ছিল, ওইটা তো বেস ছিল। 1 ঘন্টা ছিল। হ্যাঁ, এবং সেই 1 ঘন্টার যে বেসটা, সেই বেসটা সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে। ঠিক। এবার কথা হচ্ছে কিন্তু কি চলতো? কন্টেন্টটা চলতো, Content- ন্যারেটিভটা চলতো। হ্যাঁ, একদম, একদম। তার মানে প্রাইমারিলি ময়ূক ন্যারেটিভ বিল্ডার। এটা অনেকে আমাদের ডানপন্থীদের মধ্যেও স্বীকার করতে চায় না, কিন্তু আমি বলি যে হ্যাঁ, গর্বের সাথে বলো, ওই যে গর্ব সে কহো হাম হিন্দু হের মতন, এটা বলার সময় এসেছে যে আমরা সত্যি ন্যারেটিভ বিল্ডার। এবং এটা জানো তো, আমার ইসরায়েলের কিছু বন্ধু বান্ধব, তারা মিডিয়াতেও তারা শেয়ার করেছে, এটা বললে আবার অনেকের সমস্যা হতে পারে না, ইসরায়েল বললে প্যালেস্টাইন, ইসরায়েলের মেন যে পিলার্সগুলো আছে তার মধ্যে থেকে একটা পিলার্স হচ্ছে ইনফো ওয়ারিয়ার্স। তারা নিজেদের গর্বের সাথে বলে যে মানে ইসরায়েল রাষ্ট্রের জন্য তারা ন্যারেটিভ বিল্ড করছে। আমার কথা হচ্ছে যে আমার এখানে যেই অতিথি আসুন, তিনি যদি প্যালেস্তাইনের পক্ষে বলেন বলবেন, ইসরায়েলের পক্ষে বলেন বলবেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি আমার প্রশ্ন করব, এবং আমার দিক থেকে আমার যে নিজস্ব ন্যারেটিভ, আমি সেই নিজস্ব ন্যারেটিভটা আমি এখানে তৈরি করি না, কারণ এটা আমি করি। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এই সাক্ষাৎকারের পর্বে আমি নিজস্ব ন্যারেটিভটা তৈরি করি না। আমি কেন দূরত্বে থাকতে চাই, তার কাছে আমার নিজস্ব যুক্তি আছে। যে আমার নিজস্ব যুক্তি হচ্ছে যে আমি যখনই আমার ন্যারেটিভটা তৈরি করতে চেষ্টা করব, তখন একটা যে কোনো উল্টো ন্যারেটিভের মানুষ যদি উল্টো দিকে বসেন, তখন তার সঙ্গে একটা কনফ্রন্টেশন হবে, এবং সেই কনফ্রন্টেশনটা কখনো কনফ্রন্টেশন হবে, আর যদি পক্ষের লোক বসেন তাহলে তার সঙ্গে তো যে আলোচনাটা হবে সেই আলোচনাটা লোকে দেখবেই না। এবার আমি এটাই যেতে চাই না। আমি এখানে সবসময় বিরোধী। আমার পক্ষের লোক ওখানে বসলেও আমি বিরোধী, আমার বিপক্ষের লোক বসলেও তো আমি বিরোধী বটে। তার ফলে প্রশ্ন করতে সুবিধা হয়, এবং সেই জায়গা থেকে বিচার করতেও সুবিধা। ঠিক। সেই কারণ আমি আরেকটা জিনিস বলি, একটু মজার প্রশ্ন করে, এটা অনেকে আমায় জিজ্ঞেস করতে বলছে, এটা জিজ্ঞেস করো যে এই যে প্রাইম টাইম শোতে 4-5 জন অতিথি আছে, তারা 8 ঘন্টা ধরে প্রবল ঝগড়া করছে, তো শোটা শেষ হলো, তারপর কি হয়? কারণ হাসাহাসি করে তো। এটা 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 এটার একটা হিউজ ক্রাউডও আছে। দেখো, কয়েকজন তো মানে মুখ দেখা দেখি করে না, কিন্তু মানে এটা কি বলবে বলতো, মানে পার্লামেন্ট হোক, বিধানসভা হোক, বা যেখানে সব দল একসাথে থাকে, মানে ইউ হ্যাভ টু বি সিভিল। মানে এই জায়গাটা, ওই জ্যোতিপ্রিয় মল্লিক একসময় বলেছিল বোধহয় যে ওই সিপিএমকে আর সাপের সাথে তুলনা করুন, বা মানে এই জায়গাটাও মানে আমাদের বোধহয় আনতে হবে। আমি জানি না, মানে তোমার মানে আদর্শ হয়তো অন্য হতে পারে আমার থেকে, আমি এবং তুমি তো একসাথে আছি। এবার তোমার যারা দর্শক, তাদের মধ্যে অনেকে হয়তো তারা নির্দিষ্টভাবে ময়ূক যেটা ব্যাশিং করে, হতেই পারে, কিন্তু তাই বলে মানে এটাই তো কালচারাল ফ্যাসিজম। মানে আমি যেটা বারবার বলছি যে বয়কট করে দেওয়া, একদম বেরিয়ে যাওয়া, তার মানে তো এটা নয় যে কথা বলবো না, আলোচনা করবো না, এটা তো হতে পারে না। এটাকে আমিও এনকারেজ করি। মানে এরকম বহু রাজনৈতিক দলের নেতারা রয়েছেন যারা শো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যে বড় কনক্লেভগুলো হয়, সেখানে তো দিব্যে আড্ডা হয়েছে। ইনফ্যাক্ট আমার দেখা সবচেয়ে মানে আমি ওই আড্ডাটা, মানে ওরকম লেভেলের আড্ডা এখন আর হয়ে ওঠে না, তারাও বয়স্ক হয়েছেন। নির্বেদ রায় থাকতো ঘন ঘন, তখন ওই শোগুলো করতো। একদম প্রথম যে চ্যানেলে ছিলাম আমি সেই সময়, নির্বেদ রায়, একদিকে অরুণাভ ঘোষ, তথাগত রায়, রাহুল সিনহা, ওদিকে আরো কয়েকজন ছিল, নামটা মনে পড়ছে না। মানে সে একদম চরম আড্ডা যাকে বলে, অনুষ্ঠান শেষ যাওয়ার পর, এবং সেটা 11টা 12টা অবধি চলতো। দেখো, এই কালচারটাও তো খারাপ।
এবং এটা দেব মাঝে মধ্যেই অ্যাপিল করে, আমি জানি না দেব ওটা কতদিন চালাতে পারবে এই অ্যাপিলটা, যে ভাই আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। নিচু তলাতে এই কালচারটা কিছু অংশে শুরু করেছিল সিপিএম, সবটা শ্রেণী সংগ্রাম হিসেবে দেখিয়ে দেওয়া। ভাটপাড়ার একেবারে হরিজন বস্তির একটি ছেলে তার পাশের বাড়ির তৃণমূলের ছেলেটাকে মেরে দিল, বা তৃণমূল তারপরের দিন বোম মেরে দিল, এবং এটাকে বলা হবে হচ্ছে শ্রেণী সংগ্রামের মতো। আবার তৃণমূল বলবে ও ঠিক আছে সিপিএম। কিন্তু আলটিমেটলি তাদের যে নেতারা, তারা কিন্তু ঠিকই আছে, খুব সিভিলভাবে লড়াইটা লড়ছে, মিচকি মিচকি হেসে দুজনে যুক্তি প্রতিযুক্তি দিয়ে। তো এই কালচারটাও বোধহয় এবার চেঞ্জ করার প্রয়োজন আছে। না, টেলিভিশন শো নিয়ে তো একটা এটা মানে কি বলবো, এক ধরনের অভিযোগের জায়গা, সেটা আমারও আছে। এটা বলো না, আমি এই মুহূর্তে তো মানে আমি সমস্ত আমার একদম অভিযোগ আছে। বলো না। আমার অভিযোগটা হচ্ছে যে কারোর কথাই তো শোনা যায় না, সবাই মিলে চিৎকার করছে, এবং অ্যাঙ্কার কার্যত কখনো কখনো মাইক বন্ধ করে দিতে বাধ্য হয়। এই রকম পরিস্থিতি হয় কেন টেলিভিশন চ্যানেল? না, এইটা কি ডিজায়ার্ড অ্যাজ অ্যান অ্যাঙ্কার? না, এটা তো হাউলিং বলে। মানে এইটা তুমি যেটা বলছো সেটা আমারও বিরক্তির কারণ, এবং এটা আমাদের অনেকের টিমের ক্ষেত্রেও বিরক্তির কারণ, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করবো এটা উপস্থাপকের দুর্বলতা। মানে সবাই যদি একসাথে বলে, এটা আমাদের নাটকে শেখানো হতো, মানে একসাথে সবকিছু বললে মানে কারোরটাই শোনা যাবে না, কারোরটা শোনা যাবে না, একজন থামুক আরেকজন বলুক। এটা যারা অতিথি তাদের মধ্যে একটা কম্পিটিশন গ্রো করতে পারে, কে কত জোরে চিৎকার করতে পারে, করুক না, একজন করে করুক। তখন তো আমিও আমার ভয়েসটাকে করবো, যদিও এটা পরবর্তীকালে মানে ছাড়ার আগে আমি বলেছিলাম ময়ূক কিন্তু চিৎকার করে না, ময়ূক মডিউলেট করে। আমার এই মুহূর্তে এই যে কথাটা, সেটা এইটাই আমার টোন। আবার এই মুহূর্তে আমি যেভাবে কথাটা বলছি সেটা খুব নির্দিষ্টভাবে এটা আরেকটা মডিউলেটিং টোন। মানে অনেকে আছে যারা চিৎকার করে ভোকাল কর্ডের এতে করে, আমারও যদিও নডিউলস থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, এবং অনেকটা হওয়ার পরে আমি বুঝেছি যে চিৎকার করতে হয় না, ইউ হ্যাভ টু পারফর্ম। এবং ওই পারফরমেন্সটা অনেকে আছে, টেকো অভিনেতা, তার আমি খুব রেসপেক্ট করি সেই ভদ্রলোককে, সোশ্যাল মিডিয়ায় যে সবসময় আমাকে নিয়ে লেখালেখি করে। তো তাদের মনে হয় যে পারফরমেন্সটাকেও ঘৃণা করতে, করুন না, কে বারণ করছে, ইটস আ ফ্রি মার্কেট। কিন্তু তুমি যদি কোনো একটা বেঞ্চমার্ক সেট করে দাও, রিটেলিয়েশনটা যখন আসবে তখন তুমি কেঁদো না যে হাম দেখেঙ্গে বলে, কারণ পুরোটাই ন্যারেটিভের ওয়ারফেয়ার। এবং এই ন্যারেটিভের ওয়ারফেয়ারে তুমি এমন কোনো দায়িত্বজ্ঞানহীন জিনিস করে দিও না যার জন্য ভবিষ্যতে বেঞ্চমার্কটা সেট হয়ে যায় খুব খারাপভাবে। তো এই একটা ব্যাপার আমার মনে হয়। ভারতবর্ষে সাংবাদিকতার, টেলিভিশন সাংবাদিকতার কিছু আদি লোকজন আছেন, কিছু পরবর্তীকালের লোকজন আছেন, এক একজনের কাছে এক একজন এক রকমভাবে আইডল হিসেবে আসেন। আপনার আইডলকে টেলিভিশনে অর্ণব গোস্বামী, আনডাউটেডলি। মানে অর্ণব গোস্বামী সংস্থা ছেড়েছি বলে যে উনি খারাপ হয়ে গেছেন এরকম নয়। ওয়াই? অর্ণব গোস্বামী ইজ আ ডিসরাপ্টার। ওকে। টেলিভিশনকে আমরা খুব হেয় করে দেখতাম, বোকা বাক্স বলতাম। তো ভাই, বোকা বাক্সতে তুমি ইনভেস্ট করছো কেন? ইংলিশ নিউজ জনার যাকে বলা হয়, বা এই দেখো আমি উচ্চারণটাও মানে যাদেরকে আমি মানে ওই দরবারি মিডিয়া বলি বা ওনারাও বলেন, তারা এই জনার শব্দটার সঠিক উচ্চারণটা নিয়ে আধ ঘন্টা শো করতে পারবে। জনরা না জনরা, ইয়েস। কিন্তু এই বেসিক প্রশ্নটা করবে না যে ভারতের এই মুহূর্তের ন্যারেটিভের লড়াইটা এত দুর্বল কেন? তুমি আমাকে বলো না, অর্ণব গোস্বামী প্রথম যেটা পরবর্তীকালে মানে অর্ণব গোস্বামী যে কাজটা করেছেন সেই কাজটা অ্যাকচুয়ালি রামগোপাল বর্মা ফিল্মের ক্ষেত্রে করেছিল। পরবর্তীকালে অনেকে এসছে, অনুরাগ কাশ্যপ এসছে, এখন তো নেটফ্লিক্সে ঘন ঘন দেখি একই টাইপের গ্যাংস অফ ওয়াসিপুর, গ্যাংস অফ মির্জাপুর, গ্যাংস অফ এইপুর ওইপুর। শুরুটা উনিই করেছিলেন। আমরা সবাই কম বেশি এদিক ওদিক করে নিজেদের ব্র্যান্ড এস্টাবলিশ করেছি। প্রথম কাজটা কি করেছিল? ওনার কি পড়াশোনার অভাব? না, একদমই না। ওনার কি মানে গোটা কেরিয়ার জুড়ে অপশনস হতো না? উনি নিজে মানে এমফিল থেকে শুরু করে অ্যানথ্রোপোলজি থেকে শুরু করে কী নিয়ে পড়াশোনা করেননি, এবং বাইরে গিয়ে পড়াশোনা করেছেন। ইনফ্যাক্ট বামপন্থীদের একটা শ্রেণী তো এখনও নস্টালজিক থাকে
ওই সময়কার ছেলেটা যেভাবে কথা বলতো সেটা বদলে গেল। পয়েন্ট ইজ, একটা ইংলিশের নিশ মার্কেট ছিল, সেই মার্কেটটাকে গোটা ভারতের জন্য সবচেয়ে লুক্রেটিভ মার্কেটে পরিণত করলো এই ভদ্রলোক। টেলিভিশন যেভাবে প্রেজেন্ট করা হতো, যেভাবে স্টাইল অফ টেলিভিশন, সবটা নিজে হাতে তৈরি করেছে, ক্রাফট করেছে, এবং একটা গোটা মানে গুড অর ব্যাড একটা স্কুল অফ থট তৈরি করেছে। তুমি ইগনোর করতে পারবে না সেই স্কুল অফ থট। এবং সেখান থেকে মানে ওই স্ট্রিমস, মানে বিভিন্ন ভাগে ভাগে ট্রিবিউটারিজ হতে 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 আজকের ময়ূররঞ্জন ঘোষরা এসেছে। এবার ময়ূররঞ্জন ঘোষরা হয়তো নিজেদের মতন করেছে, কিন্তু পথ একটাই, গোমুখ। সুতরাং গোমুখকে মানে অনেকেই ইগনোর করার চেষ্টা করে, কিন্তু গোমুখকে ইগনোর করে হয়তো তুমি গঙ্গাসাগরে এসে নিজের লেগাসিটাকে ইগনোর করে ফেলবে। সেটা আমি করি না। ওকে, তাহলে মানে অর্ণব গোস্বামীকে ইগনোর করার কথা আমি কখনো বলছি না, কিন্তু আপনি কি সেই একই সঙ্গে প্রণয় রায়দের ইগনোর করতে পারেন? না না, অবশ্যই না। কেন করতে যাবো কারণে? মানে ইনফ্যাক্ট আমি যার সাথে এই টেলিভিশন অন হলে যে লড়াইটা আমি করি, আমি ওপেনলি এখনও তো বলছি, আমি কোনোদিন তাদের নাম বলিনি। ইন্ডাস্ট্রি সিনিয়রদের রেসপেক্ট আলাদা জায়গা, কিন্তু তাই মানে এই নয় যে তারা 16 বছর ধরে 17 বছর ধরে সিনিয়র মিনমিনে, তারা 16-17 বছর ধরে অনুব্রত মণ্ডল, মানে সিরিয়াস তুমি ভাবো, আমি দেখতাম অনুব্রত মণ্ডল কটা লুচি খাচ্ছে, সেটা সেটা একটা একটা প্রাইম টাইমে ভোটের শো, হাসছে কিছু লোক, পার্থ চ্যাটার্জির কটা গার্লফ্রেন্ড এটা নিয়ে, মদন মিত্র এটা নিয়ে। আর সেই সময় চাকরি থেকে শুরু করে এই যে SLST মুভমেন্ট, SLST শব্দটা আমি তোমাকে বলে দিচ্ছি, মিনমিনে মিডিয়া যাদেরকে বলি, মিনমিনে মিডিয়া যতদিন ছিল SLST শব্দটা আমাদের জার্গনের মধ্যে আসেনি। আমরা জানতাম না SLST কি, SLSTর ছেলেমেয়েরা কি। মানে এখনও অনেকে হয়তো SLSTর ছেলেমেয়েরা আছে জানে না যে এদের আন্দোলনটা কি। কেন আমি ওয়াক অফ নিয়ে, কেন আমি SIR নিয়ে পাখি পড়ানোর মতন করে পড়াবো না, বোঝাবো না? আমি তো একদম SIR এর এনুমারেশন ফর্ম নিয়ে প্রথম দিন থেকে শোটা করেছিলাম। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানে কিছু ন্যারেটিভকে চাপা দেওয়া হয়েছে। সুশান্ত ঘোষকে বসিয়ে দেওয়া হচ্ছে একটা বড় সাবান নিয়ে, তার যত ক্লেদ, যত কালি সব পরিষ্কার করার জন্য টেলিভিশনে। একটা প্রশ্ন নেই, গুলশান কলোনি কী করে তৈরি হলো? গুলশান কলোনি কি ছিল? যারা কম বয়সী, তোমাদের মধ্যে থেকে অনেকে বামপন্থী কম বয়সী ছেলে মেয়ে আছে, গুলশান কলোনির আগে গুলশান কলোনিটা কী ছিল? কান্তি গাঙ্গুলি এখনও বেঁচে আছেন তো, কান্তিদাকে জিজ্ঞেস করো না গুলশান কলোনির ওই ওয়েটল্যান্ডটা কী ছিল। কান্তিদার যিনি সেক্রেটারি ছিলেন সুব্রত দা, পদ্মদা বলি আমরা, উনিও বড় বিপ্লবী, জিজ্ঞেস করো না যে কি ছিল গুলশান কলোনিতে, কি ফ্যাক্টরি তৈরি হয়েছে উদ্দালক, কি IT সেক্টর হয়েছে যে এত সংখ্যায় মানুষ ওখানে এসেছে, এবং ওখানে কি এমন আছে যে জনবিন্যাস বদলে গেছে। তা ভাই, আমার জনবিন্যাস বদলালে আমি বলবো না? মানে এটা তো আমার লড়াইয়ের জন্য আমি করছি, এবং খুব বেসিক একটা কারণে আমি এই জার্নালিজমটা করেছি। আমার স্টাইল অফ জার্নালিজমটা আমাকে, আবারও বলছি, ধান্দাবাজি এবং দুমুখ সাপনা থেকে দূরে রেখেছে। আমি ওপেনলি বলছি, হ্যাঁ UCCর পক্ষে আমি। তার কারণ কি? তুমি উদ্দালক হিসেবে তোমার নাম এবং পদবীর জোরে তুমি যদি যাও না, আজকে একটা 14 বছরের মেয়েকে বিয়ে করে তোমার বাড়িতে আনার চেষ্টা করো না, দোরগোড়া থেকে পুলিশ উঠিয়ে নিয়ে চলে যাবে, এবং কবে ছাড়বে তোমার মা বাবাকে সহ অ্যারেস্ট করবে। আমি আমার পদবী, এবং পদবী তো কিছু মানুষের হয় না, আমি আমার নামের জোরে, মধ্যপ্রাচ্যীয় নামের জোরে, এবং আমার একটি পার্সোনাল ল এবং প্রাইভেট লয়ের জোরে, আমার ওটা জায়েজ। একই দেশ, সেকুলার দেশ, যে দেশে আমি ওপেনলি বলছি আমার বয়স 37, আমি একটা 8 বছর 9 বছর বয়সী মেয়ে তাকে বিয়ে করতে পারবো, এবং বিয়ে করার পরে নিয়ে আসতে পারবো, এবং যে ঘরে তাকে সম্প্রদান করব সেই ঘরে আরও 3 জন মহিলা আছে, একজনের বয়স 40, 50 এবং 30, তারাও আমার স্ত্রী, এবং 4টে স্ত্রী নিয়ে আমি থাকতে পারবো, এটা জায়েজ। এবং আমি বিদেশ থেকে হঠাৎ মনে হলো আমার একজন প্রেমিকা হয়েছে, 4 জনের জায়গায় একটা কম্পোনেন্ট কমাতে হবে, আমি তালাক 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 বললে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তালাক তালাক তালাক, ইনস্ট্যান্ট তালাক ইজ ব্যান্ড নাও। স্টিল তালাক 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 তুমি একটা গ্যাপে বললে সেটা এখনো চলে। এটা নিয়ে
মানে বলবো না এটা, মানে অনেকে আমাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমি একটি নির্দিষ্ট কমিউনিটির বিরুদ্ধে। না, আমার যেরকম বামপন্থীরাও বন্ধু হয়েছে, আমার সংখ্যালঘু মানুষজনও বন্ধু আছে। এবং তুমি বিশ্বাস করবে না, তামান্নার লড়াইটা আমার পার্সোনাল লড়াই ছিল। জিজ্ঞেস করো, মানে এটা তথাকথিত ওই গজদন্ত মিনারে যারা বসে আছে তারা এখনও স্বীকার করবে না। যারা লালবাতি নীলবাতি গাড়িতে করে একসময় ঘুরতো, এখন লালবাড়িতে বসে থাকে, লাল না ওটা আলিবুদ্দিনের বাড়ি, সেখানে তারাও বিশ্বাস করবে না। সাবিনা ইয়াসমিনকে হাত ছেড়েছে কারা? সিপিএম সবার আগে ছেড়েছে। সাবিনা ইয়াসমিনের এই লড়াইটা ক্রমাগত প্রাইম টাইমে নিয়ে এসছে কারা? জাস্ট তুমি ভাবো না, মানে ওই একটা সময় যে ওই ছেলেটা যে পরে এমএলএও হলো, ওই আমি তো চেটে চেটে খাই, এমনি খাই, ওই হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপন, সোহম, তার মতন জাস্ট তৃণমূলের মনে হলো একটা বোম মেরে দিলাম একটা সিপিএম এর বাড়ির মেয়েকে সংখ্যালঘু বলে। সিপিএমও চুপ মেরে যাচ্ছে, তার কারণ বুঝতে পারছে না এটা নিয়ে বেশি প্রেশার করলে বিজেপি সুবিধা হবে, নিজেরা কিছু নেই, ব্যালেন্স করতে হবে ওখানে। কেন ব্যালেন্স ভাই? সবচেয়ে বেশি মুসলিম এই তৃণমূল আমলে মরেছে এবং মেরেছে মুসলিমদেরকে দিয়ে। শেখ শাহজাহানদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোদের ফ্যামিলির কেউ আইএস আইপিএস হবে না। এটা তো চেঞ্জ করতে হবে। এটা বললে আমি সাম্প্রদায়িক। ঠিক ঠিক না, এটা একেবারেই অযৌক্তিক কথা নয়। আমার প্রশ্নের উত্তরটা আমি একটু তিতো তেতেও নয়, আমার মনে হয় এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা খুব সোজা। কিন্তু এই কথাগুলো বলতে গিয়ে আমাকে তো ব্যাকল্যাশ 2023, 24, 25, 26 অমানসিক ব্যাকল্যাশ তো হয়েছে। ব্যাকল্যাশ হয়েছে, এবং আমার ধারণা যে ময়ূক যদি দেখেন এখনো সেই সমস্যাটা হচ্ছে, তাহলে বোধহয় ময়ূক এখনো বলবেন হচ্ছে, মানে হচ্ছে কি হচ্ছে তো, মানে এটা বন্ধ হয়ে যায়নি। মানে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় হচ্ছে দুষ্কৃতাং, পরিত্রাণ মানুষ পায়নি। খুব ফ্র্যাঙ্কলি বলছি, মানে একটি সরকার 3 মাস এসছে, তাদের সেই সরকার আসার মধ্যে অনেকগুলো জিনিস হয়েছে, অনেকগুলো জিনিস হয়নি, এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে অভিযোগ উঠছে, কোথাও রাস্তা খারাপ হয়ে আছে এখনও ঠিক হয়নি, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রবলেম হতে পারে, বিভিন্ন জায়গাতে তোলাবাজির অভিযোগ উঠছে। মানে দিস ইজ নট অ্যান অ্যাবসলিউট ইউটোপিয়ান সোসাইটি। একটা কথা আমি গোলওয়ালকার এর লেখার প্রসঙ্গে একটা কথা, উনি এক জায়গায় বলছেন যে হিন্দু নেশন নয়, উই ওয়ান্ট হিন্দু স্টেট। হিন্দু নেশন নয়, হিন্দু স্টেট। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি। আমার কাছে এটা একটা ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ সিস্টেমটাকে উনি বলছেন স্টেট মানে একটা মেশিনারি, একটা সিস্টেম, নেশন মানে একটা ভাবনা। তো আমি যেখানে পৌঁছানোর চেষ্টা করছি না, কিন্তু একটা আমাকে এটা বলো না তুমি, মানে এটা আমারও প্রশ্ন, বা দর্শকদেরও তুমি এই প্রশ্নটা করতে পারো। হিন্দুরা ভারতবর্ষে মেজরিটি আছে বলে কি সেকুলারিজমটা আছে এই দেশে, ডেমোক্রেসিটা আছে এই দেশে? 50টা ইসলামিক দেশ আছে, আমি ভালো খারাপ বলছি না, সেখানে তো সেকুলারিজম নেই। আমার প্রশ্ন হচ্ছে যে হিন্দুদের ক্ষেত্রে কেন শুধুমাত্র ইসলাম এর সঙ্গেই তুলনা হবে, কেন ইংল্যান্ডের সঙ্গে তুলনা হবে না, বা কেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে? না, হিন্দু হচ্ছে তো, কেন হচ্ছে না? বরঞ্চ এই যে ওয়েস্টার্ন ন্যারেটিভের ক্ষেত্রে এটা নির্দিষ্টভাবে কোনো ধর্মের বিষয় না, এটা ওয়ে অফ লাইফের বিষয়, কালচারের বিষয়। একদম। যে বাংলাদেশে বসে আছে, এটা বললে আবার তিরিং বিরিং করবে অনেকে, বাংলাদেশে যে ভদ্রলোক বসে আছে তার ডিএনএতে কি হিন্দুত্ব নেই? তার ডিএনএতে কি ভারত, মানে ইন্ডিক ডিএনএ নেই? 100% আছে। তুমি 1947 থেকে যদি আমার ইতিহাসটা লেখা শুরু করো তাহলে তো মুশকিল। তুমি 400-500 বছর থেকে তুমি যদি বলো যে আমরা পুজো করার স্টাইল শিখলাম, আমরা প্রার্থনা করার শব্দ শিখলাম, এটা তো মুশকিল। তাহলে 5000 বছর আগে থেকে আমাদের, মানে কোনো ধর্ম যে বছর তৈরি হয়েছে সে বছরে অলরেডি আমাদের ত্রিপিটক লেখা হয়ে গেছে। তাহলে তুমি ওইটাকে নালিফাই তো করতে না, একদমই। মানে আমি বলছি যে হিন্দু ধর্ম ইটসেলফ এটা এত ইভলিউশনের মধ্যে দিয়ে এসছে, এত দীর্ঘদিন এত খোলা একটা পরিবেশের মধ্যে দিয়ে এসছে, সে কারণে নানা রকম ইনক্লুশন এবং এক্সক্লুশন হয়েছে। এবং তুমি ওয়েস্টার্ন ন্যারেটিভের কথা বলছো, আমরা কম্পেয়ার করবো না? 100% আমরা কম্পেয়ার করছি। এবং এ কারণেই তো আরও বেশি করে ন্যাশনালিস্ট মিডিয়ার দরকার। তোমার সাহস হবে এই ডাফলি নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় গিয়ে নিউ ইয়র্ক মাঙ্গে আজাদি বলার? তোমার সাহস হবে যে বেলডাঙ্গায় যেভাবে একটা খুব ইম্পর্ট্যান্ট আর্টেরিয়াল রোড, সেটা যাই হয়ে যাক না কেন,
সেটাকে অবরুদ্ধ করে দিয়ে ট্রেনে আগুন লাগিয়ে দিয়ে যে কাজটা করা হলো, তোমার ক্যালিফোর্নিয়া থেকে যে রাস্তাটা গোটা আমেরিকা কানেক্ট করছে, সেই রাস্তা এটা ব্লক করতে, আচ্ছা ফরগেট ইট। মিডিয়ার ক্ষেত্রে যে ঔদ্ধত্যের সাথে ওয়েস্টার্ন মিডিয়া আমাদের দেশের যারা কূটনীতিক আছেন বা প্রাইম টাইম টেলিভিশনে নিউ ইয়র্কের, সেখানে বসে যে বিরাট লেকচারবাজিগুলো তারা করে, কতগুলো জেট ডাউন হয়েছে আমাদের। আমরা কোথায় প্রশ্ন করি যে ডোনাল্ড ট্রাম্প, তোমার ইরানে কতগুলো জেট ডাউন হয়েছে, কত টাকা তুমি ভাই খরচাটা করেছো? তোমরা এই যে প্রতিবার একটা করে মানব সভ্যতা বাঁচানোর লড়াইটা স্পাইডারম্যানকে দিয়ে, ব্যাটম্যানকে দিয়ে করানোর চেষ্টা করো, র্যাম্বোকে দিয়ে করানোর চেষ্টা করো, তোমার টোটাল এক্সপেন্সেস কত, আর কতটা অপদার্থতা তোমার মানে ফিনান্সিয়াল স্ট্রাকচার, যেখানে তোমরা এটাকে সাবসিডাইজ করার জন্য বিভিন্ন দেশে কিয়স তৈরি করে রেখে দাও। আমরা কথা বলতে পারি না তো। আর ডিপ স্টেট নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে। আমি তোমাকে আবারও বলছি, ডিপ স্টেট ইজ রিয়েল। ফার্মা লবি হতে পারে পৃথিবীর অস্ত্র লবি হতে পারে। তোমার মনে হচ্ছে যে এই পূর্ব ভারতের এই যে এই কলকাতার দিকে যে গোটা মানে সারা দেশে বিভিন্ন মানুষ ঝাঁপিয়ে পড়লো, সেটা জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইলেকশনকে কেন্দ্র করে। তোমার মনে হচ্ছে যে গোয়েন্দাদের কাছে এমন কোনো ইন্টেল ছিল না যে কন্ট্রোল 100% টোটাল কন্ট্রোল, ফেডারেল কন্ট্রোল যদি না নেওয়া যায়, আমরা পূর্ব ভারত থেকে কাট অফ হয়ে যেতে পারি। আমি বারবার এটা বলি, যেটা বিভিন্ন জায়গাতেও বলি, যে পশ্চিম দিকটা নিয়ে আমরা বড্ড বেশি না হ্যাংলামো করি। আমরা পূর্ব দিকে আমাদের কি পোটেনশিয়াল আছে আমরা নিজেরা জানি না। আমরা হলদিয়ার পোটেনশিয়াল কি, কলকাতা বন্দরের পোটেনশিয়াল কি নিজেরা জানি না, জানতে দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়া বলছে যে ময়ূখ এবার কোথায় প্রার্থী হবেন? হ্যাঁ, প্রার্থী হবেন বসিরহাটে না নন্দীগ্রামে, নাকি রাজ্যসভায় কোয়েলের ছেড়ে দেওয়া আসনে। সোশ্যাল মিডিয়া কি এখন ইলেকট্রাল কমিটি? আমি এটা আমি বারবার, কারণ আপনারই আমার তুমি গাড়ি থেকে নামার সময় মানে সো নাইস অফ ইউ, তুমি আমাকে রিসিভ করতে এলে তোমার অফিসের নিচে। ওই যে আমি সামনে বসেছিলাম, আমি ওই সামনের সিটটাও অনেক সময় পাই না, আমি পেছনের সিটে বসতে হয়, কারণ আমার যিনি সারথি সে মাঝে মধ্যে ওর ব্যাগটা সামনে রাখবে, তখন বলে ময়ূকদা প্লিজ পেছনে বসো, তুমি পেছনে শুয়ে যাও, এ করো। আমার জীবনের যে সারথি, সে আমাকে সামনের সিটে বসবো না পেছনের সিটে, সেটা আমি ঠিক করতে পারি না। আমি এখন সিট নিয়ন্ত্রণ করছি, আর এটা হয় মানে এটা মানে কারণ আপনার আইএসএফ থেকে দাঁড়াবো আপনি যে নওশাদ সিদ্দিকী যদি আমাকে বলে, আসাদুদ্দিন ওয়েসি যদি বলে, বা আওয়ামী লীগ থেকে দাঁড়াবো বাংলাদেশে তো আপনার মূর্তি তৈরি হচ্ছিল নাকি? না, বাংলাদেশ আমাকে মানে অনেক কিছু চোখ খুলিয়ে দিয়েছে। বাংলাদেশে যা দেখেছি, বা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আবেগ, সব কিছু দেখেছি। এবং আমি যারা আমাকে মানে ক্ষতবিক্ষত করেছে সোশ্যাল মিডিয়াতে, আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি একটাই কারণে, কারণ ওরাও সেই সময় না মানে ওই কোভিডের মতন একটা পরিস্থিতি, কি করবে, কি বলবে, কাকে ঝাঁপিয়ে পড়ে অ্যাট্যাক করবে বুঝতে পারছিল না। এবং ঠিক আছে, আই বিকেম পার্ট, মানে এটা তো একটা বড় ব্যাপার না, যে একটা গোটা দেশ, এবং আমি যে ভাষায় কথা বলি, আমার যে মাতৃভাষা, সেই ভাষায় একটা গোটা দেশ কথা বলে, এবং সেখানে অন্যতম পপ আইকনের মধ্যে ময়ূক রঞ্জন ঘোষকে রেখেছে। গুড অর ব্যাড, মানে আমি শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আমার সাথে টেলিফোনে কথা হয়েছে, আমি ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেয়েছি জয়ের, আমি বিএনপির একাধিক নেতার ইন্টারভিউ নিয়েছি, অসম্ভব ঝগড়া করেছি জামাতের অনেকের সাথে, জেহাদি মানে ঘোষিতভাবে জেহাদি, তাদের সাথে কথা হয়েছে গজওয়াতুল হিন্দ নিয়ে। এই এক্সপিরিয়েন্সটা তো 2024 না এলে হতো না। তাহলে ময়ূক প্রার্থী হচ্ছেন না রাজনীতিতে, কারণ আমি কারণটা বলছি, এই ধারণাটা এসছে কারণ বিধানসভা নির্বাচনে এমন একজন প্রার্থী হয়েছিলেন সন্তু, হ্যাঁ তিনি, সন্তুকে নিয়ে শুধু হয়, মানব হয়েছে, সন্তু হয়েছে, কিন্তু জগন্নাথ দা হয়েছে। হ্যাঁ, কিন্তু সে সন্তু তো আপনি যে সংস্থায় ছিলেন কয়েকদিন আগে, সেই সংস্থাতেই কয়েকদিন আগে পর্যন্ত ছিলেন, ফলে সেই তালিকায় আমি কি মানে আপলিটিক্যাল তা তো নই, অ্যাপলিটিক্যাল পৃথিবীর কোনো মানুষই নয়, কিন্তু অনেকে বলে হচ্ছে নন পলিটিক্যাল, ওটা সবচেয়ে বড় ধান্দাবাজি। হ্যাঁ একদম, একেবারে, কারণ আমি সবাই পলিটিক্যাল, আমি পলিটিশিয়ান নই, বাট আই এম এভরিবডি ইজ পলিটিক্যাল। হ্যাঁ, এবং আমি পলিটিক্সের অংশ হয়ে এই লড়াইটা লড়ছি, তো আমার ন্যারেটিভের লড়াইটা আমাকে লড়তে দাও না। মানে এই যে ন্যারেটিভ, না আপনাকে বলা হলো আপনি যাবেন না, কোনটা ভোটে দাঁড়াতে বলা হলো? আমাকে কেউ বলেনি। আচ্ছা, যদি বলে, না যদির কথা তো পরে, মানে এই যে এখন যে হাইপোথেটিক্যাল যে প্রশ্নগুলো হচ্ছে,
আমি কি করব অনেক আমি তো ইনফ্যাক্ট এটাও শুনলাম আমি নাকি দিল্লি চলে যাচ্ছি, আচ্ছা। দিল্লি গিয়ে আমি নাকি বিরাট কিছু করছি। আমাকে আমার মতন থাকতে দাও, এখন এইটা হচ্ছে আমার মোটো। তার কারণ আমি কি করব, মানে দেখো সবসময় যে রেসের মধ্যেই থাকতে হবে সেটার তো কোনো কথা নেই। আমি রেসে ছিলাম, আই হ্যাভ প্রুভেন, এবং একটা জিনিস আমি বিশ্বাস করি, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলিরাও যে জিনিসটা করেছে, তুমি যখন তোমার মানে বেল কার্ভের মতন একটা গ্রাফ আছে, আর তুমি যখন তোমার পিকের জায়গাটাতে থাকবে একদম অপটিমাম লেভেলে, সেখান থেকে তুমি নেক্সট ইউনিভার্সাল জাম্পটা নাও, সারা পৃথিবী তোমাকে মনে রাখবে। টেনে হিচড়ে মানে সুযোগ সন্ধান করে একটা পয়েন্টের পর রিহ্যাবিলিটেট করতে গিয়ে এই তাহলে আমাকে এই কমিটিতে বসাও, এই করো ওই করো, হয় না। ময়ূক এটাই থাকবে, ময়ূককে যে যেভাবে অ্যাপ্রোচ করবে, এটাও তো হতে পারে ময়ূক হয়তো অরণ্যদেবের মতন নায়ক হয়ে গেল, তোমরা সেটাও দেখতে পাবে। একটা এটা 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 রহস্যের জাল তৈরি হচ্ছে পুরো। না না, এটাকে বলে ইভেন্ট ক্যালেন্ডার। ইভেন্ট ক্যালেন্ডার তৈরি, ইভেন্ট ক্যালেন্ডার তৈরি করতে বলে, হ্যাঁ, সব জায়গাতেই তাই। তো আমার এই ইভেন্ট ক্যালেন্ডারে মোটামুটি আমি কিছু কিছু জিনিস ভেবে 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 এগোচ্ছি। তো এগোই, এবং চলার পথে রাজনীতির সঙ্গে আমি থাকবো, কি ফর্মে আমি জানি না, কিন্তু আমি রাজনীতি মানে আমার মানে আই ডোন্ট হাইড দ্য ফ্যাক্ট দ্যাট ময়ূক ইজ ভেরি মাচ পলিটিক্যাল। শুধু পলিটিক্যাল নয়, আমি মানে 2026 সালের এই ভয়ঙ্করভাবে ল্যান্ডস্লাইড যে মানে পরিবর্তনটা হলো, সেখানে আমি নিজে বলি যে হ্যাঁ আমি গর্বিত, আমি টানা এই ন্যারেটিভের লড়াইটা লড়েছি, এবং সেটা কোনো নির্দিষ্ট দলের জন্য না, সেটা তোমার আমার বা পশ্চিমবঙ্গের যে মানুষ রয়েছেন তাদের জন্য, কারণ মানে এবার না হলে আর অপশন ছিল না। এর পরের ধাপে দেখা যাক কি, দ্য গেম ইজ নাও গোয়িং টু বিগিন। আমি একদম শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে কখনো কি ময়ূখের এটা মনে হয় যে এই গালাগালিটা খেতে আর ইচ্ছে করছে না? কোন গালাগালি? এই যে সোশ্যাল মিডিয়ায় গালাগালি খাচ্ছি, বা বিভিন্ন জায়গায় লোকে আক্রমণ করছে, ব্যক্তিগত আক্রমণ করছে, বিলো দ্য বেল্ট আক্রমণ করছে, সংবাদ মাধ্যমে থাকলে কম বেশি সেটা হয়, কিন্তু কখনো কি এটা মনে হয়েছে যে না আমি আর এইটার মধ্যে থাকবো না, আমি এই না, আমার মনে হয়নি। মানে এটা হচ্ছে এক কথায় উত্তর, বাইট। কিন্তু পডকাস্টের মতন করলে কথাটা হচ্ছে আমরা একটু বড্ড বেশি সিরিয়াস নিয়ে ফেলি সোশ্যাল মিডিয়াকে, সোশ্যাল মিডিয়া ট্রোলসকে। মানে যে ভদ্রলোক গালাগালি করছে তার কষ্টটা ভাবো তো, সে হয়তো তার বউ হয়তো তাকে বলেছে যে আমাকে আইফোনটা কিনে দিতে হবে, তার মেয়ে হয়তো এই মুহূর্তে চাকরিটা পাচ্ছে না, তার ফ্রাস্ট্রেশন হচ্ছে তার অফিসে সে তার বরের কাছে, এই বসের কাছে কুৎসিত ভাষায় গালিগালাজ খেয়ে ভেন্ট আউট করতে হবে। তো সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় ভেন্ট আউটের প্ল্যাটফর্ম। সেখানে আমি ইনফ্যাক্ট আমি এগুলো নিয়ে আমি চাই না করতে, কিন্তু এগুলো দারুণ কন্টেন্ট হয়। মানে আমার যদি কোনো জুনিয়র থাকে বা সময় রায়নার মতন যদি কোনো ফরম্যাট পশ্চিমবঙ্গে কেউ নিয়ে আসে, আমি তাকে মানে গ্ল্যাডলি এটা দেব। যে ভদ্রলোক এক জায়গায় আমাকে গালিগালাজ করছে, সেই ভদ্রলোকই আবার অন্য জায়গাতে আমাকে লাভ সাইন দিচ্ছে, আবার মেসেঞ্জারে অন্য কথা। মানে ওদের তো কিছু এসে যাচ্ছে না, মানে তোমার নিজে আমি নিজে মানে আমাকে দেখে হয়তো এরকম মনে হয় যে আমি খুব অ্যাগ্রেসিভ, আমি মারকুটে, কিন্তু অফ ক্যামেরা আমি অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল এবং ইন্ট্রোভার্ট। এটা আমার প্রবলেম সবচেয়ে বেশি। ক্যামেরা বন্ধ হয়ে গেলে না, মানে আমি কথা বলবো কি করে, মানে এটা অনেকে ভাবে হয়তো যে ও ময়ূখ খুব নাকুচু ছেলে, না অ্যাকচুয়ালি না। আমার কথা বলার ক্ষেত্রে আমার একটা আড়ষ্টতা তৈরি হয়, যেটা ক্যামেরা অন হলে আমি জানি না, কোনো একটা ভূত দানব ঢুকে। সুতরাং আমি মানে স্পিরিচুয়ালিটির জায়গা থেকে কি এসে গেল, এদের তো লোক কহেঙ্গে, এবং সত্যি কথা বলতে জিন্দা থাকলে নিন্দা হবেই, ওই প্রশংসা হবে স্মরণ সভায়। আমি বেঁচে আছি বলেই মানে ডেড ম্যান টেল নো টেল, মৃত মানুষ তো গল্প লেখে না। আমি গল্প লিখছি, সেই গল্প কেউ নেবে কেউ নেবে না, কেউ পড়বে না, কারোর মনিটাইজড হবে। আমাকে বেচে কত লোকের মনিটাইজড হয়েছে, করতে দাও না। মানে ইনফ্যাক্ট আমি এখনও বলছি যে আমি যখন যেটা করি সেটা 100% করি। যেরকম আজকে এই পডকাস্টটা শেষ হওয়ার সময় বলছি, আমি এটাকে নিজের পডকাস্ট মনে করেছি, এবং আমি তোমাকে বলে দিচ্ছি, যারা তোমার বন্ধু বা তোমার দর্শক, তাদের মধ্যে ফ্র্যাগমেন্টেশন আছে আদর্শগতভাবে, কিন্তু তারা প্রত্যেকে এটা দেখবে এবং দেখে একটা জিনিস বুঝবে যে না, ময়ূখ চাই হয়ে যাক না কেন, ময়ূখ হচ্ছে আমার বাড়ির ছেলেটার মতন। ময়ূখ অনেস্ট, ময়ূখ সৎভাবে যেটা করে সেটা একদম
মানে একবজ্ঞাভাবে করে, এবং ওই ধান্দাবাজি, ওই ওই ন্যাকামোটা নেই। আমি তো লাল, ও এখন আমাকে গেরুয়া হতে হবে, আচ্ছা আমি গেরুয়া, হ্যাঁ আমি ওপেনলি বলছি, গার্ভ সে কাও আমি গেরুয়াতে, আমার মানে গেরুয়া ধ্বজ নিয়ে আমার শো করতে কোনো অসুবিধা নেই। আমাদের নজর থাকবে যে কথাটা ময়ূক বললেন, যে মৃত মানুষ তো আর গল্প লিখতে পারেন না, জীবিত মানুষকে গল্প লিখতে হয়। ময়ূক কোন গল্পটা লিখবেন সেদিকে আমাদের নজর থাকবে, এবং আশা করছি যে কথাটা ময়ূক দিয়ে গেছেন, অপারেশন সিঁদুর আমার মনে আছে, সেই খবরটা আমরা সবার আগে পাবো এবং ময়ূক আমাদের দেবে বলেছেন। অসংখ্য ধন্যবাদ ময়ূককে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের এই পডকাস্টে অতিথি হিসেবে আসার জন্য। দর্শকদের বলবো আপনারা অবশ্যই নজর রাখুন আজকাল ডট ইনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।